মতো বোকা নয়, মানুষ ঠকে না। অরিত্র 4টেতে এরকম করলে মানুষ 5 নম্বর ছবির সময় আর ওর রিভিউটা শুনবে না। এই যে তুমি রিভিউ করেছো এত বছর, এমন কি হয়েছে যে কাউকে বাজে রিভিউ দিয়েছো, সেই পরের দিন তোমার ফোন তুলছে না বা দেখা করছে না, বা দেখা হলেও সেই একটা ইগো একটা হয়, যেটা একদিন হয়নি, বহুদিন হয়েছে, বহু সময় হয়েছে। কম হয়েছে যে আমি একটা রিভিউ হয়তো করেছি, সেই রিভিউটা যে পরিচালকের ছবির রিভিউ তার হয়তো পছন্দ হয়নি, সে আমার বসকে ফোন করে বলেছে যে ও কেন এরকম একটা রিভিউ করলো, এটা তো ঠিক রিভিউ নয়। যে ইন্ডাস্ট্রিতে কেউ কারো ফ্রেন্ড নয়। আমার মনে হয় যে দেখো, বন্ধুত্ব আর ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করা, এই দুটো জিনিস তো একদম আলাদা। দেবের পর আর কোনো সুপারস্টার তৈরি হলো না। অঙ্কুশকে ভাবা হচ্ছিল যে নেক্সট সুপারস্টার, বাট কোথাও গিয়ে হলো না। কেন হলো না? রাজ চক্রবর্তী দেবের কাছে না নিয়ে গিয়ে অঙ্কুশের কাছে নিয়ে যেত, তাহলে অঙ্কুশ ওই ছবিটা করতো। ইন্ডাস্ট্রিতে বহু সময় পর্যন্ত দেখেছি যে মনে করা হতো যে মিমি চক্রবর্তী ভালো অ্যাক্টিং করতে পারে না, এটা এরকম একটা পারসেপশন আমি অনেক জায়গাতে শুনেছি। অভিনেত্রীদের থেকে ফোন পেয়েছি, টলিউড ঠিক যে ধাঁচে কাজ করতে বলছে, কাজ করার জন্য অন্য আরও অনেক কিছু করতে বলছে, সেটা আমি করতে পারবো না, সেই জন্য কাজ পাচ্ছি না। দেব যখন থেকে প্রোডাকশন হাউস তৈরি করেছে তখন থেকেই নিশ্চয়ই কিছু না কিছু দিচ্ছে, কিন্তু আমার মনে হয়েছে যে খাদানে এসে সেইটার ইম্প্যাক্টটা আমি অনুভব করতে পেরেছি। আমার মনে হয় এর পুরো ক্রেডিট সব আঘাতগুলোকে দেওয়া উচিত যেগুলো দেব পেয়েছে। অ্যাক্টরের পরপর ফ্লপ যাচ্ছে, তারপর তাদের একটা মেন্টাল হেলথ নিয়ে একটা ইস্যু আসে, তারা ডক্টরের কাছে যায়। এটা কি বাংলার ক্ষেত্রেও হয়? বাংলার ক্ষেত্রে ভীষণভাবে হয়, তার কারণ বুমেরাং থেকে ও যেটা করতে চাইছিল, যেটা পেতে চাইছিল, সেটাও পেয়ে গেছে। তুমি যদি জিতের থেকে একটা খাদানের মতো ছবি এক্সপেক্ট করো, তাহলে তুমি একটু ওয়েট করে যাও। যখন আজকে আমাদের পডকাস্টে পপুলার জার্নালিস্ট ভাস্বতী ঘোষ এসেছিলেন, তার সাথে আমরা বিস্তর আড্ডা দিয়েছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। অনেক কিছু সিক্রেট আপনারা জানতে পারবেন এই পডকাস্টের মাধ্যমে। এছাড়াও দেবদা, জিতদা, বোম্বাদা এরা আগামী দিনে কি কি কাজ করতে চলেছেন, কিভাবে তারা সাকসেসফুল হলেন, এই সব বিষয়ে আজকে আলোচনা করেছি ভাস্বতীদের সাথে। এছাড়াও আপনারা যদি জার্নালিস্ট হতে চান তাহলে কি কি করবেন, কি কি করা উচিত, কিভাবে এগোনো উচিত, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করেছি। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। ভাস্বতী ঘোষ অন ইউটিএস। ভাস্বতী, ইউটিএসে তোমাকে প্রথমবার স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। সব থেকে আমার মজা লেগেছিল যখন তোমায় আমি ফোন করেছিলাম, তুমি বলছিলে আমি কি বলবো। এটা আমি সবসময় বলি যে আমার কি বলার থাকতে পারে। আমি সবসময় মনে করি যে আমার অনেক কিছু শোনার আছে, পড়ার আছে, জানার আছে, কিন্তু আমার আর কি বলার থাকতে পারে, সেটা আমার সবসময় একটা প্রশ্ন থাকে। বলার থাকতে পারে, তাহলে আমি একটাই জিনিস বলি, খাদান না সন্তান? খাদান আর সন্তান দুটোই। আচ্ছা। আর যদি তুমি আমায় জিজ্ঞেস করো কোন ছবিটা আমার বেশি ভালো লেগেছে, তাহলে আমি বলবো খাদান। খাদান কেন? কারণ আমার মনে হয়েছে যে বাংলাতে একটা মাস ফিল্ম ভীষণভাবে দরকার ছিল। একটা মাস ফিল্ম যেখানে অ্যাকশন আছে, নাচ আছে, গান আছে, যে ছবিটা দিয়ে বাংলার সমস্ত সিঙ্গল স্ক্রিন ঘুরে দাঁড়াতে পারে, সেরকম একটা ছবি ভীষণভাবে দরকার ছিল। সেই ছবিটা আমি মিস করছিলাম। আমার মনে হয়েছে খাদান সেই ছবিটা। আচ্ছা, আমি একটা জিনিস এই দিয়েই বলছি, অফেন্ড হয়েও না, আমার মাথায় এলো। হ্যাঁ, একটা সময় যখন পরপর রিমেক হচ্ছিল তখন তো এইগুলোই মাস সিনেমা ছিল। তো একটা টাইমে তোমরাই লেখালেখি করতে যে এটা বাজে হচ্ছে, এটা এই হচ্ছে, ওই হচ্ছে, তাহলে এখন হঠাৎ এই চেঞ্জটা কেন? এটা সবসময় আমাদের কাছে এই প্রশ্নটা আসে, এবং আমি বলতে চাই যে এটা নিয়ে যখন রাজ চক্রবর্তীর সাথেও আমার আলোচনা হয়, বহুবার রাজ এই জিনিসটা বলেছে যে একটা টাইমে আমরা রিমেক তৈরি করছিলাম এবং এই ধরনের মাস ফিল্ম তৈরি করছিলাম, সেটা নিয়ে মিডিয়া সামগ্রিকভাবে খুব খারাপ লিখেছে, কম নাম্বার দিয়েছে। হ্যাঁ, এবং সেই কারণে হয়তো এই মাস ছবি করার এনার্জিটা আমার মধ্যে থেকে কোথাও মিসিং হয়ে গেছে। কিন্তু আমার সবসময় মনে হয় যে মাস ফিল্ম তৈরি হওয়া উচিত। আমি মনে করি না যে
মাস ফিল্মকে কোনোভাবে খারাপ বলা হয়েছে। মাস ফিল্মও তো একটা অরিজিনাল মাস ফিল্ম তো তৈরি করা যেত বলে আমার মনে হয়, এবং কোনো রিমেক, সেই রিমেক যদি খুব ভালো করে তৈরি হয় আমি তো দেখতে রাজি আছি। আমার তো মনে হয় না যে আমি কোনো দিন তার সমালোচনা করেছি। দেখো, সামগ্রিকভাবে সাংবাদিকতায় কি ঘটছে সেটা তো আমি বলতে পারবো না, বা তার দায়িত্ব আমি নিতে পারবো না, তার কারণ এতগুলো সংস্থা রয়েছে, তার এতজন সাংবাদিক রয়েছেন, তাদের নিজস্ব পছন্দ রয়েছে। সবার পছন্দ যদি সামগ্রিকভাবে আমাকে ব্যাখ্যা করতে বলা হয় করতে পারবো না, কিন্তু আমি বলতে পারি বোঝে না সে বোঝে নার মতো ছবি আমি ভীষণভাবে দেখতে চাই। শুধু তোমারই জন্য মতো ছবি আমি ভীষণভাবে দেখতে চাই। যখন দেবের সাথে আমার দেখা হয় আমি সবসময় বলি যে আমি শুধু তোমারই জন্যর মতো একটা ছবি দেখতে চাই। তোমার রোম্যান্টিক ছবি ভীষণ ভালো লাগে, মানে দেব শ্রাবন্তীর সাথে রোম্যান্স করছে, মিমির সাথে রোম্যান্স করছে, ভীষণ ভালো লাগে। তো রিমেক ছবিও যদি দর্শক হিসেবে আমাকে টানে, কেন নয়? আবার এটাও ঠিক কথা যে আমরা দক্ষিণে যেরকম দেখি যে ভীষণ অরিজিনাল মাস ফিল্ম তৈরি করা হচ্ছে, নিয়ম করে তৈরি করা হচ্ছে, তার পেছনে ভীষণ পরিশ্রম করা হচ্ছে, সেটাও আমরা এক্সপেক্ট করি। তো যখন রিমেক বেশি হয়ে যাচ্ছিল আমার মনে হয় সমালোচনাটা সেই কারণে হয়েছে যে শুধু কেন তোমরা রিমেক তৈরি করছো, অরিজিনাল কেন তৈরি করছো না? তোমরাও একটা গল্প ভাবো, তোমরাও একটা অরিজিনাল মাস ফিল্ম তৈরি করো, যেটার রিমেক সাউথ করুক। আমার মনে হয় সেই ভাবনাটা নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে, কিন্তু সবাই রিমেক ছবির বিরোধী এরকম নয়। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে অরিজিনাল করতে হবে, অরিজিনাল করতে হবে, যেমনি খাদান হলো। হয়তো খাদানের মধ্যেও অনেক ইনফ্লুয়েন্স থাকতে পারে, বিভিন্ন দক্ষিণী ছবির ইনফ্লুয়েন্স আছে বলে অনেকে দাবি করছেন, বা যে স্বাদের ছবি এখন হচ্ছে, যে স্বাদের ছবি ভারতবর্ষ দেখতে পছন্দ করছে, পুষ্পা টুর মতো ছবি, কেজিএফের মতো ছবি, সেই যে স্বাদটা, সেই স্বাদটা আমার মনে হয় যে খাদান কোথাও কিছুটা হলেও আনতে পেরেছে। সেইটা আমার মনে হয় সেলিব্রেট করার মতো। আর তার মধ্যে আমার মনে হয় দেবের এতদিন পর আরো মাস ফিল্মে কামব্যাকটা, এটাও মানে অনেক কিছু ফ্যাক্টর একসাথে কাজ করে গেছে ভীষণভাবে, আমার মনে হয় সাংঘাতিকভাবে। তার কারণ ঋত্বিক চক্রবর্তী বড় পর্দায় যা করতে পারেন আর দেব বড় পর্দায় যা করতে পারেন দুটো সম্পূর্ণ আলাদা। একজন অন্যজনেরটা করতে পারেন কি না সেই প্রশ্নটা বা উত্তরটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু দেবের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমি মনে করি অন্য কেউ করতে পারেন না। খাদান এমন একটা ছবি, আমার মনে হয় সেই ছবিটা সেইটা ইউটিলাইজ করতে পেরেছে। সেই জন্য আমার মনে হয়েছে যে খাদানে দেবকেও যেরকমভাবে দেখেছি অভিনয়ের ক্ষেত্রে, অ্যাকশনের ক্ষেত্রে, রোম্যান্সের ক্ষেত্রে, প্রেজেন্সের ক্ষেত্রে দেব যতটা করতে পারতো আমার মনে হয় খাদান সেটা নিংড়ে নিতে পেরেছে। সেই কারণে এরকম একটা মাস ফিল্ম ভীষণ দরকার ছিল। আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে এখন যেরকম আমরা দেখব যে খাদান হিট হয়ে যাওয়ার পরেও দেব একটা সিঙ্গল স্ক্রিন ট্যুর করছে, যেরকম দেখছিলাম আজকে, যেহেতু আমরা বড়নগরে বসে কথা বলছি, দেখছিলাম যে বেলঘরিয়ায় আসবে রূপ মন্দির বলে একটা সিনেমা হল আছে, সেইখানে দেব যাচ্ছে, বা দক্ষিণ কলকাতায় নবীনাতে যাচ্ছে, কখনো কল্যাণীতে চলে যাচ্ছে, বিভিন্ন জেলার বিভিন্ন হলে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে না আর শুধু খাদান প্রমোট করার জন্য দেব এটা করছেন। আমার মনে হয় যে এই যে সিঙ্গল স্ক্রিনগুলো, তার যে ঘুরে দাঁড়ানো, সেখানে একজন নায়ক গিয়ে দাঁড়ালে সেখানে যে উচ্ছ্বাসটা তৈরি হয়, সেখান থেকে সিঙ্গল স্ক্রিনগুলোরও একটা নতুন পথ চলা তৈরি হয়। দেব রিসেন্টলি একটা কথা বলেছে যে আমি চাই বাংলা ছবি 50 কোটি করুক। আমি আজকেই দেখলাম। আমার মনে হয় যে এটা না সেই জমিটায় চাষ করাটা শুরু করার মতো, সেই জন্য দেব এটা করছে বলে আমার মনে হচ্ছে। যে কোনো বাংলা ছবিকে যদি আগামী দিনে 20 কোটি, 30 কোটি, 40 কোটি স্বপ্নটা দেখতে হয়, তার জন্য জমিটা তো আবার নতুন করে তৈরি করতে হবে। সেইখানে খাদান একটা বড় ভূমিকা পালন করেছে বলে আমার মনে হয়। এবং এটাও বলবো সন্তান সেখানে কোনো ভূমিকা পালন করেনি তা নয়, অবশ্যই একটা ভূমিকা পালন করেছে, কিন্তু সন্তানকে আমি মাস ফিল্ম বলবো না। খাদান যে অর্থে মাস ফিল্ম, সন্তান তো সেই অর্থে মাস ফিল্ম নয়। তো একটা মাস ফিল্মের খুব দরকার ছিল। আর আমার মনে হয় এটা বছরে মিনিমাম 2-3টে তো দরকারই। এটা আমি দেবকে নিয়ে অবশ্যই আসবো, তুমি আছো যখন সেটা আসতেই হবে। বাট তার আগে তোমার বিষয়ে আমি কিছু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে তোমরা একটা টাইমে নিউজে রিভিউ করতে, একদম, তারপর
2019-এর পর দেখলাম আমরা অরিত্র আসলো, হ্যাঁ। তারপর রূপম আসলো, আস্তে আস্তে ওদের প্রথমে কেউ অ্যাকসেপ্ট করতো না, তারপর কি হলো ওদের ওই ব্যাপারটাও বাড়তে থাকলো, আর এখন প্রচুর রিভিউয়ার আসছে, বাট টপ 3 ওই অরিত্র, রূপম আর সাগরনীল আমরা যদি ধরি। এবার মানুষ এখন ওদের দেখেই কিন্তু সিনেমা হলে যায়, মানে আমি বলবো না যে সবাই যায়, বাট কিছু সংখ্যক মানুষ ওদের রিভিউ দেখে যায়। একটা টাইমে ছিল তোমাদের সিনেমা আসলো, তারপর পরের দিন নিউজ পেপারে রিভিউ দেখলো, তারপর যেত। এই যে চেঞ্জেসটা ওরা ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে, ডিজিটাল হয়ে গেছে ব্যাপারটা, ভিডিও ব্যাপারটা চলে এসছে, এটা তুমি কিভাবে দেখো? আমি এটা ভীষণ ভালোভাবে দেখি, তার কারণ হচ্ছে আমার মনে হয় যে আমাদের লক্ষ্যটা খুব স্থির, সেটা হচ্ছে বাংলা ছবিকে ভালো করতে হবে। বাংলা ছবি 50 কোটি করবে, বাংলা ছবি দক্ষিণের একটা ছবিকে টেক্কা দিয়ে দেবে, পশ্চিমবাংলার মানুষ হিন্দি ছবি দেখলেও তার পাশাপাশি একইভাবে বাংলা ছবি নিয়ে উচ্ছ্বসিত হবে, এইটা তো আমাদের লক্ষ্যটা। সেখানে এই যে তুমি বলছো যে অরিত্ররা এসছে বা ওদের রিভিউ মানুষকে ইনফ্লুয়েন্স করছে একটা বাংলা ছবি দেখতে যাওয়ার জন্য, এর থেকে ভালো কি হতে পারে? মানে আমার মনে হয় যে কথাটা তুমি বলছো যে সত্যি কাগজের রিভিউটা পরদিন আসে, ইনফ্যাক্ট আমি তো বলবো অনেক সময় পরদিনও আসে না, তুমি দেখবে হয়তো 3 দিন পরে আসছে। কিন্তু আমার নিজেরই তো প্রশ্ন যে আমি যদি একজন দর্শক হই তাহলে আমি 3 দিন কেন রিভিউটার জন্য অপেক্ষা করব? আমি তো চাইবো প্রথম যে রিভিউ করছে তার কাছে যেতে। সেখানে অরিত্র বা অরিত্রর মতো যারা রিভিউয়ার তারা যদি রোল প্লে করতে পারে, আমার তো মনে হয় সেটা সেলিব্রেট করা উচিত। মানে আমি কিন্তু সত্যি সত্যি যে সংবাদ সংস্থা তে আমি কাজ করেছি, নিউজ পেপারে কাজ করেছি বা এখন একটা টেলিভিশন চ্যানেলে কাজ করছি যার ডিজিটাল প্ল্যাটফর্মও রয়েছে, সেখানে অবশ্য রিভিউটা খুব তাড়াতাড়ি আসে, কিন্তু আমি বলবো যে এরা না কেউ কারোর বিরোধী না, আমার মনে হয় যে এটা তো একটা টিম মিলে খেলার মতো। হ্যাঁ, বাট ধরো একটা টাইমে তোমরা নিউজে করতে, তো এখন তো ব্যাপারটা ডিজিটাল হয়ে গেছে, বাট এই যে ট্রানজিশনটা, এর ফলে কি তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? না, আমার মনে হয় না যে প্রবলেম ফেস করতে হয়েছে বা কোনোদিন প্রবলেম ফেস করতে হবে। তার কারণ হচ্ছে যে দেখো, একটা কাগজে একজন রিভিউয়ার তার রিভিউ লিখছে, সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আগেও ছিল, এখনও আছে। সেই রিভিউয়ার যদি সেরকম পর্যায়ের ভালো রিভিউয়ার হন, তাহলে তার রিভিউ পড়ার জন্য লোকে 3 দিন অপেক্ষা করে যাবে বলে আমি বিশ্বাস করি। বা আমি বিশ্বাস করি যে সেই রিভিউয়ারের মধ্যে যদি সেই ক্ষমতা থাকে বা সে যদি সেই পরিমাণ বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে কিন্তু এমনও হতে পারে যে একজন দর্শক মনে করবে আমি অরিত্রর রিভিউটা শুনবো না, আমি 3 দিন ধরে অপেক্ষা করব, আমি দেখতে চাই আমি যার রিভিউ গত 10 বছর ধরে পড়ছি সে কি বলে, এবং তারপর দেখে ডিসিশন নিতে চাই আমি ছবিটা দেখতে যাব কি যাব না। আমার মনে হয় যে আমি ফোকাস করতে চাই কোয়ালিটিটার ওপরে। মানে একটা নতুন ধারা চলে এসছে বলে এই পুরোনোটা নষ্ট হয়ে যাবে এটা আমি মনে করি না, কিন্তু নতুন ধারাটা যদি বেটার হয় তাহলে আমি মনে করব যে দর্শক সেটা বেছে নেবে। আমার মনে হয় যে 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 কাজটা করছে কত ভালো করতে পারছে তার ওপর, যারা যারা রিভিউ করছেন কে বেশি ভালো করছেন তার ওপর। তুমি ওদের রিভিউ দেখো? ভীষণ দেখি। কি ভালো লাগে কি খারাপ লাগে? আমার যেটা সব থেকে ভালো লাগে যে মানে তুমি অ্যাজ আ রিভিউয়ারই বলছি যে জাজ করতে, যে কি ভালো লাগে কোনটা। আমি জাজ শব্দটা একদম বাদ দিয়ে দিলাম এখান থেকে। মানে তোমার থট। আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে অরিত্র যখন একটা ছবি দেখে রিভিউ করে, তুমি দেখবে মনে হয় যে একজন সাধারণ দর্শক সে দেখে এলে যেরকম বলবে, ধরো এখন আমরা যে ফ্ল্যাটটায় বসে কথা বলছি, তুমি পাশের ফ্ল্যাটটায় যদি দরজাটা নক করো, তাকে যদি তুমি জিজ্ঞেস করো যে আচ্ছা আপনি 5 নম্বর স্বপ্নময় লেন দেখেছেন, সে তোমাকে এক্স্যাক্টলি যেরকমভাবে রিয়াকশনটা দেবে অরিত্র ঠিক সেরকমভাবে রিভিউ করে। মানে ভীষণ একটা অর্গ্যানিক একটা রিভিউ, সেইটা আমি ভীষণ এনজয় করি। আমার মনে হয় যে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে না একটা ভীষণ অর্গ্যানিক ব্যাপার আছে। একটা সংবাদ সংস্থা, একটা ট্র্যাডিশনাল সংবাদ সংস্থা কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলে, সেই নিয়মগুলো আমরা কিন্তু খুব কনসিয়াসলি মেনটেন করি এবং মেনটেন করতে পছন্দ করি, সেটাই ওটার স্ট্রাকচার। আর ওই স্ট্রাকচারটার জন্যই ওটা স্পেশাল বলে আমরা মনে করি, সেই জন্য ওই স্ট্রাকচারটা মেনটেন করি, এখনও মেনটেন করি। হ্যাঁ,
তো সেটার থেকে এই রিভিউটা আলাদা, এই যে দুটো জিনিস আলাদা, সেইটা আমি এনজয় করি। আচ্ছা, এবার তোমার রিভিউ নিয়ে এটা জিজ্ঞেস করি, হ্যাঁ প্লিজ, মাইন্ড করবে না? একদম মাইন্ড করব না। তুমি এত বছর এই কাজটা করে আসছো, এই প্রফেশনে আছো, এখনো কন্টিনিউ করছো, এখন হয়তো মাধ্যমটা একটু আলাদা হয়েছে আগের থেকে, বাট তুমি কি এটা বলতে পারবে যে কোনো দিনও কারো ইনফ্লুয়েন্সে বা প্রেশারে না এসে কোনো রিভিউ করেছো? হ্যাঁ, সবসময় করেছি সেটা। মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো যে আমি কোনোদিনও কারোর ইনফ্লুয়েন্সে বা প্রেশারে না এসেই রিভিউ করেছি। এটা কিন্তু আমি বলবো যে যখন একটা সংবাদ সংস্থা কাজ করে তার উপরে নানা ধরনের প্রেশার থাকে। এবার সেই সংবাদ সংস্থাকে ডিসাইড করতে হবে যে সেই প্রেশারটা সে নেবে কি নেবে না। কিন্তু তুমি যদি একটা সংবাদ সংস্থার কর্মী হও, সবসময় যে সংবাদ সংস্থা তোমার ওপরে ইনফ্লুয়েন্স করতে পারবে এটা কিন্তু আমি মনে করি না। আমার সাথে অন্তত কখনো এরকম হয়নি। আমাকে কখনো সংবাদ সংস্থা বলে দেয়নি যে এইভাবেই তোমাকে রিভিউটা করতে হবে। আমি মনে করি যে রিভিউটা নিজের মতো করেই করতে হবে, এবং সেটার জন্য যদি পরদিন সকালবেলা সংবাদ সংস্থা তোমাকে ডেকে বলে যে তুমি এইরকমভাবে রিভিউটা করেছো বলে তোমার চাকরিটা চলে যাবে, তাহলে আমি মনে করি চাকরিটা ছেড়ে দেওয়া বেটার। কিন্তু আমি একজন রিভিউয়ার হিসেবে কাজ করতে এসে যেভাবে একটা ছবির রিভিউ করতে চাইছি সেটাই আমার করা উচিত বলে আমার মনে হয়। তোমার পেইড রিভিউ নিয়ে কি মতামত? পেড রিভিউ তো একটা ফর্ম, মানে পেড এখন ভীষণ, হ্যাঁ সেটাই আমার বক্তব্য। আর এটা ডিজিটালেই হচ্ছে, আমি জানি না সংবাদে হতো কিনা। না, সংবাদ সংস্থায় পেড রিভিউ আমি কখনো দেখিনি। আমি 12 বছর সংবাদপত্রে কাজ করেছি, তার আগেও কাজ করেছি, হয় না। চ্যানেলেও পেড রিভিউ হয় না, আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানেও পেড রিভিউ হয় না। কিন্তু ডিজিটালে পেড রিভিউ যে জিনিসটা হচ্ছে সেটা তো একটা প্রচারের মাধ্যম। কিন্তু একটা মানুষ যখন একজনকে দেখে, ধরো আমি অরিত্রকে দেখছি, আমি বলছি না অরিত্র করে, জাস্ট বোঝানোর জন্য যে অরিত্রকে দেখছি আমি, ও যদি ভালো বলে আমার বিশ্বাস যে সিনেমাটা ভালো হয়েছে, আমি যাই দেখতে যাই। আমি আইনক্সে যাচ্ছি 500-600 যাই হোক খরচা করে দেখতে যাচ্ছি। এবার ওকে কেউ পে করলো, ও বলে দিল ভালো, কিন্তু ছবিটা একদমই বাজে। এবার কোথাও অডিয়েন্সের ভরসাটা সেখানে হারিয়ে যাচ্ছে না যে এটা কি করলো, বা মানুষ ঠকানো হচ্ছে না মানুষকে? মানুষ অত বোকা নয়, মানুষ ঠকে না। অরিত্র 4টেতে এরকম করলে মানুষ 5 নম্বর ছবির সময় আর ওর রিভিউটা শুনবে না, আমি এইটাতে বিশ্বাস করি। ধরো তুমি একজন পেড রিভিউয়ার, 5টা খারাপ ছবিকে তুমি টাকা নিয়ে ভালো বলেছো, তোমার সত্যি মনে হয় যে 6 নম্বর ছবিতেও মানুষ 5বার ঠকে যাওয়ার পর আবার তোমার কাছে আসবে? সেটা কখনো সম্ভব নয়। আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করা উচিত কনজিউমারকে, দর্শককে, পাঠককে। আলটিমেটলি তো তুমি পেড রিভিউ করছো মানে তোমারও দর্শকের কাছে তুমি একটা জিনিস নিয়ে পৌঁছচ্ছ। তো তুমি একদিক থেকে টাকা পাচ্ছ, টাকা পাওয়ার জন্য ধরো তুমি 4টে মিথ্যে কথা বললে, কিন্তু এইভাবে তো তোমারও অডিয়েন্সটা তুমি লুজ করে ফেলবে। তোমার অডিয়েন্সটা যখন তুমি লুজ করে ফেলবে তখন তোমাকে যারা টাকা দিচ্ছিল তারা আবার তোমাকে টাকা দেবে না। সো এটাকে নিয়ে তুমি একটু লং টার্মে ভাবলেই তুমি বুঝে যাবে যে পেড রিভিউয়ের মধ্যেও যদি করতে হয় এমনভাবে করতে হবে যে আমি হয়তো টাকা নিলাম, আমি জিনিসটার প্রচার করলাম, কিন্তু আমি আমার অডিয়েন্সকে ঠকাতে পারবো না। এইটুকু বিশ্বাস আমার পেড রিভিউয়ারদের ওপর আছে যে তাদের এতটুকু বুদ্ধি আছে যে তারা লং টার্মের ব্যাপারটা মেপে নিয়ে পদক্ষেপটা করে। বুঝতে পেরেছি, খুব সুন্দরভাবে তুমি বোঝালে ব্যাপারটাকে। তুমি যে সংবাদ মাধ্যমে রিভিউ দিতে, সেখানে কি আইডেন্টিটি ক্রিয়েট হয়? মানে তোমার রিভিউ, মানে আমি আজকে ভাস্বতীর রিভিউটা পড়েই সিনেমা দেখতে যাব, এই ব্যাপারটা কি ক্রিয়েট হয়? আইডেন্টিটি ক্রিয়েট করার দরকার কি? আমার মনে হয় না আইডেন্টিটি ক্রিয়েট করার কোনো দরকার আছে। তার কারণ হচ্ছে যদি আমি আনন্দবাজার পত্রিকার জন্য কাজ করি, বা যদি আমি এই সময়ের জন্য কাজ করি, বা টাইমস অফ ইন্ডিয়ার জন্য কাজ করি, সেই রিভিউটা টাইমস অফ ইন্ডিয়ার রিভিউ বা এই সময়ের রিভিউ বা আনন্দবাজার পত্রিকার রিভিউ, সেখানে যে রিভিউ করছে সে তো নিমিত্ত মাত্র, মানে সেটা তো ঘুরিয়ে ঘুরিয়ে রিভিউ হয়, তাই না? মানে আজকে এ করতে পারে, কাল বি করতে পারে, সি করতে পারে,
যে ব্যক্তি সেই সংস্থাটার হয়ে রিভিউ করছে তার মাইন্ডসেটই এটা হওয়া উচিত যে আমার নিজের আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করতে আমি এখানে আসিনি, আমি একটা চাকরি করতে। না এখন আমি একটু কাটছি, মানে এখন তো যেটা হয় যে আমার আলাদা আইডেন্টিটি সবারই একটা মাথায় চলে যে এটার মাধ্যমে আমার যদি একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়, এটা কখনো আসেনি মাথায়? না, আমার কিন্তু সত্যি এই জিনিসটা আসেনি। তার কারণ হচ্ছে যে আমার যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই তাহলে তো তার পথটা অন্য হবে। আমাকে নিজেকে একটা সংবাদ সংস্থা খুলতে হবে, আমাকে ঘুম থেকে উঠে ভাবতে হবে যে আমি অন্য একজনের তৈরি করা সংবাদ সংস্থায় গিয়ে কেন কাজ করব, আমি নিজেই একটা সংবাদ সংস্থা তৈরি করব, সেটা যত ছোট হোক বড় হোক, সেখানে আমি সেখানে আমার আইডেন্টিটিটা প্রধান। তো এটা তো চয়েসের জায়গা, আমি প্রথমেই চয়েসটাকে ঠিকভাবে করা উচিত এবং সেই অনুযায়ী আমার পদক্ষেপটা হওয়া উচিত। তার মানে আমি কখনো বলছি না যে এত বছর ধরে যে সংবাদ সংস্থাগুলোতে যেসব অ্যাঙ্কাররা কাজ করছেন বা যারা রিভিউ করছে তাদের কোনো আইডেন্টিটি ক্রিয়েট হয়নি বা তাদেরকে মানুষ চেনে না। অ্যাঙ্কারদের আমার মনে হয় তো তাও টিভিতে দেখতে পাচ্ছে, তার জন্য একটা ক্রিয়েট হয়। হ্যাঁ, কিন্তু নিউজের ক্ষেত্রে তো সেটা আলাদা না, কিন্তু লেখার ক্ষেত্রে যখন আমি দেখতে পাচ্ছি যে এটা লিখছেন অমুক বা লিখছেন তমুক, বা রিভিউয়ের ক্ষেত্রে যখন দেখতে পাচ্ছি নিচের নামটা হচ্ছে এটা, সেটার সাথেও তো মানুষ রিলেট করতে পারেন। মানে হয়তো মুখটা চেনে না কিন্তু নামটার সাথে অবশ্যই মানুষ রিলেট করতে পারেন এবং তাদেরকে মানুষ যথেষ্ট সম্মানও করেন। হ্যাঁ, সেটা আমার সবসময় মনে হয়েছে। কিন্তু আমি যদি তার থেকে বেশি আইডেন্টিটি চাই যে আমার নামটা চর্চিত হবে, হ্যাঁ, বা আমি কথা বলছি সেটা মানুষ সেলিব্রেট করবেন, বা আজকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে যেরকমভাবে একজনকে দেখা যাচ্ছে সে কি রিভিউটা করছে সেটা নিয়ে চর্চা হচ্ছে, দুটোর না ধরন আলাদা। আমি কোন ধরনটা চাই সেইটা বেছে নেওয়া উচিত বলে আমার মনে হয়। আর যদি আমি কোনো সংবাদ সংস্থায় কাজ করি, আমার মনে হয় আমার জ্ঞান হওয়া উচিত যে ওই সংবাদ সংস্থার আইডেন্টিটিটা নিয়েই লোকে চর্চা করছে নিজের থেকে বেশি, কারণ সেই টার্মস অ্যান্ড কন্ডিশনসটা বুঝে নিয়ে আমি একটা জায়গায় চাকরি করতে আসি। তোমার মেন্টালিটিটা যখন চাকরি করতে আসছো, মানে আমি এই প্রশ্নটা করার পেছনে একটাই কারণ যে ধরো অনেকেই চাকরি করতে আসছে আগামী দিনে সংবাদ মাধ্যমে করবে, তাদের মেন্টালিটিটা কি হওয়া উচিত? কারণ অনেকে এখন দেখো, এখন মানে সিম্পল একটাই কথা, মানুষ আসে, মানুষ ভাবে যে সংবাদ মাধ্যমে কাজ করলেও আমার যাতে একটা ফেম হোক আলাদাভাবে, এটা কিন্তু ভাবে। আমি জানি না তুমি শুনেছো কিনা, আশা করছি শুনেছো যে এটা ভাবে। কিন্তু এই যে তোমার কথা শুনলাম, তোমার এত বছরের একটা এক্সপিরিয়েন্স, এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমি যখন একটা কাজে আসছি বা কারোর হয়ে কাজ করছি, আমার লয়ালিটিটা বা ওই ডেডিকেশনটা ওই কোম্পানির প্রতি থাকা উচিত। আমার তো সবসময় সেটা হয়েছে, আমি সেটা না ভীষণ এনজয় করি। আমার মনে হয় যে মানুষের জীবনের চয়েসগুলো খুব পারফেক্ট হওয়া উচিত। মানে আজকে আমি সত্যি কথা বলছি যে ধরো আমরা একটা হাইপোথেটিক্যাল একটা নাম নিলাম, ধরো সেই সময় বলে একটা কোনো কাগজ আছে, এরকম যদি আমি মনে করে নিই, তাহলে আমি যদি সেখানে কাজ করি, আমি চাইবো সকালে উঠে সেই কাগজটা মানুষ কিনুক, আমি চাইবো সকালে উঠে মানুষ বলুক সেই সময়তে ওই লেখাটা বেরিয়েছে। হ্যাঁ, সেখানে কিন্তু কোনো জার্নালিস্টের আইডেন্টিটি সেটার চেয়ে বড় হতে পারে বলে আমি মনে করি না। আমার মনে হয় যে সেটা ভুল ভাবনা, অন্তত আমি এই ভাবনাটাতে বিশ্বাস করি না। আচ্ছা, অনেকটা ক্লিয়ার হলো তোমার মাইন্ডসেট, কারণ আমার প্রশ্ন করতে সেই ক্ষেত্রে সুবিধা হয় আর কি। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে তুমি রিভিউ করেছো এত বছর, আগামী দিনেও করবে, তো এমন কি হয়েছে যে কাউকে বাজে রিভিউ দিয়েছো, সেই পরের দিন তোমার ফোন তুলছে না বা দেখা করছে না, বা দেখা হলেও সেই একটা ইগো হয়, যেটা একদিন হয়নি, বহুদিন হয়েছে, বহু সময় হয়েছে, বহু নাম না নিয়ে কি বলতে পারবে, বছরের পর বছর হয়েছে। কি হয়েছিল যেগুলো সব থেকে বাজে এক্সপিরিয়েন্স কি হয়েছিল নাম না নিয়ে? সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আসলে আমি বলবো না, আমি বলবো এগুলো সবই না ভালো এক্সপিরিয়েন্স। কেন আমি বলছি, মানুষের যখন বয়স কম থাকে তখন না মানুষ খুব এক
মুখিনভাবে ভাবতে শুরু করে, হ্যাঁ, যে আমার সাথে এটা হচ্ছে, আমার সাথে এটা খুব খারাপ হচ্ছে, আমি একটা রিভিউ করলাম আমাকে খারাপ বলছে। কিন্তু তারপরে তুমি যখন দীর্ঘ দীর্ঘ বছর ধরে এই কাজটা করবে তখন তোমার মধ্যে না একটা ম্যাচিওরিটি আসবে। আমার মনে হয় যে জীবনটা বাঁচাই পরিণত হওয়ার জন্য, আমার মনে হয় যে মানুষ পরিণত সেই মানুষ পৃথিবী জয় করে ফেলেছে। তো একটা সময়ের পরে আমি জিনিসটাকে এরমভাবে দেখতে শুরু করলাম যে আমি যে লেখাটা লিখছি, ধরো সেটা আমার সন্তান তুল্য, আমি সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। আর আমি যার সিনেমা নিয়ে খারাপ লিখছি, সিনেমাটা তার সন্তান তুল্য, সে তার জিনিসটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে না। এখানে আমাদের দুপক্ষের মধ্যে একটা বিরোধিতা তো ডেফিনেটলি হচ্ছে, কিন্তু আমার না সেটা নিয়ে কোনো রকম অভিযোগ, রাগ বা তাদেরকে খারাপ লাগতে শুরু করছে বা এইটা কিন্তু কখনো হয়নি। আমি নিজে অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে ডেফিনেটলি গেছি। আমার এরকম হয়েছে যে আমি একটা রিভিউ হয়তো করেছি, সেই রিভিউটা যে পরিচালকের ছবির রিভিউ তার হয়তো পছন্দ হয়নি, সে আমার বসকে ফোন করে বলেছে যে ও কেন এরকম একটা রিভিউ করলো, এটা তো ঠিক রিভিউ নয়, আপনি কি এটা নিয়ে অন্যরকম আরেকটা কিছু লিখে দিতে পারেন? হয়তো আমারই সংস্থাতে সেরকম আরেকটা অন্য লেখাও বেরিয়েছে, কিন্তু বেরিয়েছে মানে তোমার রিভিউর উপরে আরেকটা রিভিউ বেরিয়েছে। আমার রিভিউয়ের উপরে আরেকটা রিভিউ বেরোয়নি, কিন্তু হয়তো আমি যে ছবিটার রিভিউ করেছি, হয়তো যে ছবিটা আমার পছন্দ হয়নি, হয়তো আমি পরবর্তীকালে দেখেছি যে সেই ছবিটা নিয়ে একটা অন্যরকম একটা পজিটিভ আর্টিকেল বেরোলো। আচ্ছা, যদি আর্টিকেলটা এরকমও হয় যে এই ছবিটা খুব ভালো করছে, সব দর্শকের পছন্দ হচ্ছে, এরকম যদি কিছু হয়ে থাকে, সেটাও তো আমার মনে হতে পারে যে আমি একটা লেখা লিখলাম কিন্তু তারপরে আমারই কাগজে এরকম একটা লেখা বেরোলো, খারাপ লাগে না? খারাপ কেন লাগবে? এইটা হচ্ছে প্রশ্ন, যে নিজেকে বোঝাতে হবে যে আমাকে সংবাদ সংস্থা একটা রিভিউ করতে বলেছিল এবং আমি একটা রিভিউ করেছি এবং আমি রিভিউটা জমা করেছি এবং বাড়ি চলে এসেছি। হ্যাঁ, বাকি কোনো কিছু নিয়ে তো আমার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। আমার তো মাথা ব্যথা হওয়ার জন্য জীবনে অনেক জিনিস আছে। এইসব বিষয় নিয়ে তুমি অতটা ভাবো না? একদম ভাবি না। আমার মাথা ব্যথা করার জন্য আমার বই পড়া আছে, ঘুরে বেড়ানো আছে, ফুচকা খাওয়া আছে, আইসক্রিম খাওয়া আছে, ছবি দেখা আছে, সব কিছু আছে। হ্যাঁ, তো আমি মনে করি যে জীবনের এটা অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। যতটুকু আমাকে করতে বলা হচ্ছে আমি ততটুকু করতে চাই, তার বাইরে আমি মাথা দিতে চাই না। এই যে তুমি আমার প্রশ্নটা করলে যে কীরকমভাবে একটা রিভিউ লেখার পরে আমি রিয়াকশন পেয়েছি, এরকমও হয়েছে যে আমি কোনো পরিচালকের ছবির হয়তো রিভিউ লিখেছি যেটা আমার পছন্দ হয়নি, তার জন্য হয়তো সে বছরের পর বছর আমার সাথে কথা বলেনি বা বছরের পর বছর আমাকে কোনো স্টোরি দেয়নি। হ্যাঁ, বা হয়তো সে আমার সহকর্মীকে স্টোরি দিয়েছে, আমাকে আর স্টোরি দেয়নি, এটা বুঝিয়ে দিতে চেয়েছে যে তুমি আমার ছবির নেগেটিভ রিভিউ লিখেছো তাই তুমি এটা পাবে না। কিন্তু এটাতে আমার সমস্যা কেন হবে? এইটুকু যদি আমি আমার নিজের একটা রিভিউয়ের ফল হিসেবে এইটুকু যদি আমি গ্রহণ করতে না পারি, তাহলে তো আমি অ্যাজ আ হিউম্যান বিং পিছিয়ে পড়বো। এইটুকু শক্তি তো আমার মধ্যে থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট। এইটুকু শক্তি আমার মধ্যে থাকতে হবে যে আমি আমার জিনিসকে, আমার ভাবনাকে ওন করতে হলে আমি জীবনে অনেক কিছু হারাবো। জীবনে হারানোর শক্তিটা থাকা খুব জরুরি বলে আমার মনে হয়। আমি কি কি পেলাম তার থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি কি হারাতে পারি। আমার মাইন্ডসেটটা সেইভাবে তৈরি। না, খুবই পজিটিভ একটা মাইন্ডসেট আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, আমি তোমাকে এবার একটু সিনেমার কথা জিজ্ঞেস করি প্লিজ। ধরো 90s একরকম সিনেমা হয়েছে আমাদের, বোম্বাদা যেরকম সিনেমা করেছে, ওখানেও ফ্যামিলি ড্রামা প্রচুর হতো, বাট ওর মধ্যে অ্যাকশানও থাকতো। হ্যাঁ, আর তারপর আসলো রিমেকের যুগটা, আর এখন আসছে আবার রিমেক ছেড়ে আবার ফ্যামিলি ড্রামার দিকটা আসছে, বাট এবার অ্যাকশন নেই, একদমই ফ্যামিলি ড্রামা। এই যে তিনটে পার্থক্য, তিনটে জেনারেশনের, এইটা তুমি কিভাবে মানে দেখো? না, আমি না এগুলোকে কোনো পার্থক্য হিসেবে দেখি না গো। আমি না একটা ভালো ছবি
আর ছবিটা দেখতে আমার ভালো লাগছে না, ঠিক এইরকমভাবে দেখি। মানে তুমি যদি মন দিয়ে লক্ষ্য করে দেখো তাহলে তুমি দেখবে সেই সময়ও রোম্যান্স ছিল, এখনও আছে। যেটা আমরা বলি যে কতগুলো বিষয় আছে মানুষের জীবনে, যা যা আছে সেগুলোই ছবিতে উঠে আসবে, সেগুলোই হবে, তো এগুলো হতেই থাকবে। হ্যাঁ, তো এই ধারাটা ভালো, এই ধারাটা খারাপ, ফ্যামিলি ড্রামা খারাপ, অ্যাকশন খুব ভালো, এইভাবে তো তুমি কখনো বলতে পারবে না। কোন পরিচালক একটা জিনিস কিভাবে তৈরি করছে আর সেটা আমার মন ছুঁয়ে যাচ্ছে কি না, আমার জন্য সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। থ্রিলার বাংলাতে ভীষণ বেশি হয়। তুমি যদি আমাকে দর্শক হিসেবে জিজ্ঞেস করো, আমি বলবো আমি একটু রোম্যান্টিক ছবি মিস করি। আমার মনে হয় একটু রোম্যান্টিক ছবি হওয়া উচিত। এবং মানে কি বলবো, যে ধরো একটা চ্যালেঞ্জের মতো ছবি যখন আমরা দেখলাম দেব শুভশ্রী দুজনে নতুন জুটি ইন্ট্রোডিউস করা হলো, সেই রকম ছবি আমি খুব মিস করি, সেইটা আমি বলতে পারি। কিন্তু যে ছবি হচ্ছে সে কেমন বানাচ্ছে তার উপরে। আমাকে যদি কেউ 18টাও ফ্যামিলি ড্রামা দেখিয়ে দিতে পারে যেখানে আমি বোর হচ্ছি না, তাহলে আমি বলবো ফ্যামিলি ড্রামা হোক, কোনো অসুবিধা নেই। বা কেউ যদি একটা ফ্যামিলি ড্রামা তৈরি করতে পারেন, যেরকম প্রজাপতির মতো একটা ফ্যামিলি ড্রামা তৈরি হয়েছে যেটা সারা বাংলা সেলিব্রেট করেছে, তুমি যা কিছু তৈরি করে নাও, যদি দর্শক সেটা সেলিব্রেট করে তাহলে কেন নয়। আচ্ছা, তুমি একটু আগে কথা বললে একটা স্টোরির ব্যাপারে, হ্যাঁ ওইটা আমার মাথায় গেঁথে গেল। আমি তোমার দুদিন আগে একটা ছবি দেখলাম, কার সাথে, জিতু কামালের সাথে একটা নিউজ, একটা কিছু ব্রেক করার ব্যাপার হয়েছে। এইটা কিভাবে করো? মানে প্রসেস তো বলতে পারবে না, অনেক হয়তো শিখে যেতে পারে, বাট তোমার একটা আলাদা বিষয় আছে। বাট এই প্রসেসটা কি, মানে কিভাবে কি হয় নিউজ ব্রেক করার প্রসেসটা কি? হ্যাঁ, মানে এই যে ওদের কাছে থাকে, মানে পেটের খবর বার করা, সোজা কথা এইটা না। এটার ব্যাপারটা হচ্ছে যে দেখো, প্রথমে তো আমি বলবো যে কারুর যদি এটা করার কোনো আগ্রহ থাকে, তাহলে আমি প্রথমে বলবো যে কারুর যদি এই ধরনের সাংবাদিকতাতে আগ্রহ থাকে, তাহলে কিন্তু সব কিছু দেখতে হবে আগে, সব সিনেমা দেখতে হবে, সব সিরিয়াল দেখতে হবে, সব অ্যাক্টরের নাম জানতে হবে, পদবি জানতে হবে। এই যে আমি তোমাকে কথাটা বলছি, এটা মনে হতে পারে এটা তো খুব সোজা, আমরা তো সবাই সবটা জানি, কিন্তু তুমি কোনোদিন নিজেকে প্রশ্ন করে দেখবে যে তুমি অমুক অ্যাক্টরের কটা সিরিয়াল দেখেছো, তমুক অ্যাক্টরের কটা সিনেমা দেখেছো, এই পরিচালকের পুরো ফিল্মোগ্রাফিটা তোমার দেখা কিনা, তুমি কি সৃজিত মুখোপাধ্যায়ের সব ছবি দেখেছো, সব ছবিতে কাকে কাকে কাস্ট করেছে সেটা মুখস্থ, এই যে ব্যাপারগুলো। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে একজন সাধারণ দর্শক যতটুকু দেখে এবং বাড়ি এসে ভুলে গিয়ে অন্য কাজ করে, যদি কেউ এই জার্নালিজমটা করতে চায় তাহলে তার এই ব্যাপারে আগ্রহটা একটু বেশি থাকতে হবে। আমি যেরকম বাড়ি এসে ভুলি না, আমার যেরকম যেহেতু ভালো লাগে এই জিনিসগুলো, আমার মনে হয় যে ওর আরেকটা অন্য জিনিস একটু দেখি, ওর ফিল্মোগ্রাফিটা দেখি, ফিল্মোগ্রাফিতে কোন কোন জিনিসগুলো আমি মিস করেছি। এইগুলো দীর্ঘ সময় ধরে করতে করতে যেটা হয়, তোমার এগুলো না বেশ আয়ত্তের মধ্যে চলে আসে। হ্যাঁ, এটার আমি একটা সহজ উদাহরণ তোমাকে দিতে পারি। আমি যদি রান্নাঘরে ঢুকি, তাহলে আমি বলতে পারবো না যে হলুদটা ঠিক কোথায় আছে, নুনটা ঠিক কোথায় আছে, চিনিটা ঠিক কোথায় আছে, কিন্তু দেখবে যারা রোজ রান্না করেন তারা খুব সহজে, মানে খুব সহজে ওটা তারা না বুঝে নিতে পারেন ওটা। তো এটার ব্যাপারটা কিছুটা ওরকম। এক তো হচ্ছে যে এটা সম্পর্কে প্রচুর ইনফরমেশন যখন মাথার মধ্যে চলে আসে তখন এই কাজটা সহজ হয়। আর 2 নম্বর হচ্ছে যে মিশতে হবে, মানে যাদের সম্পর্কে তোমার জানার আগ্রহ রয়েছে, যাদের স্টোরি তুমি ব্রেক করতে চাও, তাদের সাথে কিন্তু মিশতে হবে ভালো করে এবং সেটার জন্য সময় দিতে হবে। আমি কিন্তু মনে করি না যে তারা তোমাকে সময় দেবেন না, এরকম কিছু ঘটবে। মানে তোমাকে একজনকে ফোন করে বলতে হবে আমি একদিন আপনার সাথে দেখা করতে চাই, আমি জানতে চাই আপনি নতুন কি করছেন, আপনার নতুন কিছু ভাবনা আছে কি না। হয়তো সেই মুহূর্তে তিনি তোমাকে এটা বলতে পারেন যে আমি তো এরকম একটা জিনিস ভাবছি, কিন্তু তুমি এখন লিখতে পারবে না। তাহলে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি বলি আমি লিখবো না, কিন্তু কবে লিখতে পারি সেটা আমাকে বলে দিও, আজকে আমাকে বলে দাও জিনিসটা কি হচ্ছে। এমন একটা দিন তো আসবে যেদিন সকালে লেখা যাবে। ধরো একটা ধারাবাহিক হলে, যেহেতু জিতুর কথাটা তুমি বললে, জিতু যেহেতু একটা নতুন ধারাবাহিকের ঘোষণা ছিল,
তো একটা সকাল তো আসবে যেদিন ওই ধারাবাহিকটা ঘোষণা হবে, তো তার আগের দিন রাতে তুমি যদি আগে থেকে তাকে বলে রাখো, সে তোমায় জানিয়ে দেবে, এরকম। কিন্তু এই পরিশ্রমটা তোমাকে করতে হবে। আমার জন্য অবশ্য এখন আর এটা পরিশ্রমে নেই, কারণ আমার অনেকে এখানে বন্ধু আছে, আমি নর্মালি তাদের সাথে যখন গল্প করি, কথা বলি, আড্ডা দিই, অনেক কিছু জেনে যাই বা অনেক সময় ডিসকাশন হয়। কিন্তু আমার সত্যি জানতে ভীষণ ভালোও লাগে, আমি ভীষণ এক্সাইটেড। মানে এই মুহূর্তেও এখানে বসে যে আমি তোমার সাথে কথা বলছি, আমার কিন্তু একটা এক্সাইটমেন্ট আছে যে প্রসেনজিৎ চ্যাটার্জির পরের ছবিটা কি হচ্ছে, কোন ছবিটা বুম্বাদা করবে, কোন ছবিটা সবার আগে রিলিজ করবে। তো এগুলো যাদের আগ্রহ থাকে তারা দেখবে ঠিক খুঁজে নেয়। বুঝলাম। এবার আমি একটু কন্ট্রোভার্সি কোশ্চেন জিজ্ঞেস করি। তো আমাকে তুমি কি কন্ট্রোভার্সি? না, আমি জাস্ট নরমালি, মানে তুমি, সত্যি জানি না, আমি আশা করছি তুমি যেভাবে ফ্লুয়েন্টলি অ্যানসার দিচ্ছ সেরকমভাবেই দিতে পারবে। বাট ইন্ডাস্ট্রিতে দুটো সিনেমা যখন রিলিজ হয়, তখন কি দুজনের মধ্যে একটা জেলাসি মানে কাজ করে? এটা কি হয় সত্যি? মানে হিন্দিতে আমরা দেখেছি হয়, মানে অনেক সময় বাইরে বেরিয়ে আসছে ওরকম নিউজ, বাংলাতেও কি হয়? আশা করছি হয়, বাট তাও তোমার কাছ থেকে জিজ্ঞেস করছি। আমি একটা কথা বলছি যেটা আমি বিশ্বাস করি। দেখো, সত্যি হয় কি হয় না সেটা তো আমি বলতে পারবো না, তার কারণ দেখো, একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে কেউ কোনো মন্তব্য করতে পারেন না, হ্যাঁ, তো আমিও কোনো মন্তব্য করতে পারি না। কিন্তু আমি নিজেকে সবসময় যেটা বলি সেইটা তোমার সাথে শেয়ার করি। ধরো একজন নায়কের সাথে একজন পরিচালকের তুমি দেখছো বেশ একটা ঝগড়া হতে পারে, বা একজন অন্যজনের উদ্দেশ্যে কোনো কমেন্ট ছুড়ে দিচ্ছে বলে ঝগড়া হবে, এরকম একটা মনে হচ্ছে। সেই সময় আমি নিজেকে বলি যে মাথাটা ঠান্ডা করে ফেলতে হবে। তার কারণ হচ্ছে ওরা 5 দিন ঝগড়া করবে, 6 নম্বর দিনে একসঙ্গে ছবি করে ফেলবে। একদম তাই, ইন্ডাস্ট্রির ফর্মুলা এটা, যে আম আর দুধ মিশবেই। তুমি ওটার মধ্যে পড়তে যেও না, আটি হয়ে যাবে। তুমি ওটার মধ্যে আটি হয়েও না। তুমি আমকেও সাপোর্ট করো, তুমি দুধকেও সাপোর্ট করো, মানে এরকম না যে ফেক ভাবে সাপোর্ট করতে হবে, পজিটিভ ভাবে। তুমি আমের ছবিটার যা ভালো দিক তুলে ধরতে পারো ভালো দিক তুলে ধরো, দুধের ছবিটারও যে ভালো দিক তুলে ধরতে পারো তুলে ধরো। এতে সামগ্রিকভাবে বাংলা ছবি এগোবে, আর তুমি যেহেতু বাংলা ছবির সাথে অ্যাসোসিয়েটেড, তুমিও এগোবে। বিষয়টাকে এই পর্যায়ে রেখে দাও, তারপরে ঠিক দেখা যাবে 7 নম্বর দিনে দুজনে পার্টি করছে, তুমিও সেই পার্টিতে আছো, 3 জন মিলে পার্টি করে একটা ছবি তুলে নেওয়া সবচেয়ে ভালো। এটা মানে হিন্দিতেও আমরা দেখলাম, লাস্ট একটা সিনেমার ক্ষেত্রে করণ জোহর কোনো একটা সিনেমায় বলেছিল আর কার্তিক আরিয়ানের সাথে কাজ করবে না। এখন দেখা যাচ্ছে 50 কোটি ফি দিয়ে কার্তিকের সাথে কাজ করছে। আমি একদম এই কথাটা তোমাকে বলছি, এবং এইটা আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, কারণ এরকম আমি অনেককে করতে দেখেছি, আমি সেটা করিনি, হয়তো বলবো যে আমার সৌভাগ্য আমি সেটা করিনি, কিন্তু আমি আমার সাংবাদিক বন্ধুদের এমন করতে দেখেছি যে ধরো দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া চলছে, তুমি একটা কোনো পক্ষ নিয়েছো এবং সেই পক্ষের জন্য তুমি ভীষণ লড়ছো, লড়াই করছো, ফলে উল্টো দিকের পক্ষের সাথে তোমার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। 7 নম্বর দিনে তুমি গিয়ে দেখবে যার জন্য তুমি লড়াই করছিলে সেই ব্যক্তি অন্য ব্যক্তির বাড়িতে বসে আছে, কিন্তু অন্য ব্যক্তি তোমাকে স্টোরিটা দেয়নি বলে তোমাকে অফিস জিজ্ঞেস করছে ওই স্টোরিটা পেলে না। সেদিন কিন্তু তোমার মনের মধ্যেটায় খুব কষ্ট হবে। তো এই কষ্টটা যাতে কখনো না হয়, আমার মনে হয় যে আগে লং টার্মে কি হতে চলেছে এই চিত্রটা তুমি দেখে নাও, একটু দূরদর্শী হও, একটু দূরদর্শিতা থাকলে তাহলে আর আমার মনে হয় না ইন্ডাস্ট্রির কারুর সাথে কারুর ঝগড়াকে এত সিরিয়াসলি নেওয়া উচিত। আমি মনে করি না এরা কেউ কারুর সাথে আসলে ঝগড়া করছে, জাস্ট একটা সিনেমা আসছে বলে এই ব্যাপারগুলো হয়ে যাচ্ছে, এটাই। মানে আমি এরকমও বলছি না যে এরা একটা স্ক্রিপ্ট লিখে তাতে পারফর্ম করছে, কিন্তু ওটাই একটা সিচুয়েশন এমন তৈরি হচ্ছে, হয়তো কিছু মন্তব্য আসছে, হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু সেটা খুব সাময়িক। আসলে এরা সবাই সবাইকে খুব ভালোবাসে বলে আমি বিশ্বাস করতে ভালোবাসি। অজান্তে তুমিও পার্ট হয়ে গেছিলে কিছুদিন আগে। বা এইটা যদি তুমি বিশ্বাস করতে ভালোবাসো তাহলে আমার মনে হয় তুমি ভালো থাকবে। বাট আমরা কিছু কিছু অ্যাক্টরের ইন্টারভিউতে দেখেছি, আমি দেখেছি যে তারা বলে যে ইন্ডাস্ট্রিতে কেউ কারো ফ্রেন্ড নয়। হ্যাঁ,
তো সেইটা কি মানে সত্যি মানে সবাই কি বিজনেস ওরিয়েন্টেড মাইন্ডসেট নিয়ে থাকে? না, আমার মনে হয় যে দেখো, বন্ধুত্ব আর ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করা এই দুটো জিনিস তো একদম আলাদা। যেরকম একটা অফিসে ধরো আমি কাজ করতে ঢুকছি, আমি যেরকম তোমাকে বলি যে আমি 12 বছর একটা অফিসে কাজ করেছি, এর আগে আমার কোনো বন্ধু নেই সেখানে, কিন্তু আমার সবার সাথে সম্পর্ক ভালো, আমার সবার সাথে একটা বন্ডিং আছে যে এই কাজটা আমরা দুজনে একসাথে করব, এই স্টোরিটা আমরা একসাথে করব, বা আমি যখন একটা অ্যাসাইনমেন্টে যাচ্ছি সেইটা আমরা একসাথে করব, সেইটা থাকতে পারে। কিন্তু বন্ধুত্ব ব্যাপারটা তো ভীষণ পার্সোনাল একটা জিনিস আর খুব গভীর একটা জিনিস। কাজের জায়গায় বন্ধু তৈরি করতে হবে এরকমও নয়, যদি হয়ে যায় তাহলে খুব ভালো, যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় না যে বাংলা ছবির জগতে যারা কাজ করেন তারা সবাই এখানে বন্ধু খোঁজেন, তাদের বন্ধুরা বাড়িতে রয়েছে, মনের মধ্যে রয়েছে, আলাদা রয়েছে। কিন্তু কাজ করার জন্য যে সম্পর্কটা থাকা দরকার সেটা কিন্তু এখানে একজনের সাথে আরেকজনের ভীষণ ভালোভাবে রয়েছে। মানে বলা যেতে পারে কালিগস, নট ফ্রেন্ডস। মানে আমার পরিচিত কেউ অসুস্থ হয়ে পড়লো আর তাকে আমি হাসপাতালে নিয়ে যাব, ধরো এরকম তো হতে পারে। একদিন সন্ধ্যাবেলা আমি আমার অফিসে বসে কাজ করছি, আমার পাশের যে ভদ্রলোক তিনি হয়তো বললেন যে আমার না শরীরটা ভালো লাগছে না, খুব স্বাভাবিকভাবে আমি তাকে বলবো আমি কি তোমাকে হাসপাতালে নিয়ে যাব? তো সেটার মধ্যে কিন্তু কোনো বন্ধুত্ব দরকার হয় না, সেটা তো খুব স্বাভাবিকভাবেই আসবে, হিউম্যান নেচার। হ্যাঁ, তেমনি টলিউডের মধ্যে মানে একজনের কোনো সমস্যা হলে, বিপদ হলে, অসুস্থতা হলে বা যদি কোনো মানসিক কষ্টও হয়, তুমি দেখবে অন্যরা তার পাশে থাকে, কিন্তু তার মানেই যে তার সাথে একটা খুব গভীর বন্ধুত্ব হতে হবে এরকম নয়। বন্ধুত্ব কটা হয় জীবনে, 10টা 12টা বা একটা দুটো। ভালো বন্ধু কে কে টলিউডে? টলিউডে আমার ভালো বন্ধু কে কে এই তালিকাটা দেওয়া খুব কঠিন, তার কারণ আমার অনেক ভালো বন্ধু আছে টলিউডে। আমি এটা শুনেছি যে তোমার মানে মোটামুটি সবাই ভালো বন্ধু, এটা আমি সত্যি কথাই আমি বলবো যে আমি না ভীষণ লাকি এই অর্থে যে টলিউডে আমার সত্যি অনেক ভালো বন্ধু হয়েছে, এবং তাদের সাথে আমার বন্ধুত্বগুলো কিন্তু তুমি আমাকে নিয়ে কি লিখবে এটার উপর নির্ভর করে নেই। আমি আমার বন্ধুদের নিয়ে এমন অনেক রিভিউ লিখেছি যেখানে তাদের সম্পর্কে ভালো কথা লিখিনি, সেইটা দিয়ে যে আমার বন্ধুত্ব মানে নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু হয়নি। দুটো নাম আমি ডেফিনেটলি বলতে পারি যাদের সাথে আমার খুব বন্ধুত্ব রয়েছে, যাদের সাথে আমার বন্ধুত্ব খুব লম্বা সময়ের। এক হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়, ভীষণ বেশি বন্ধু, বহু বছরের বন্ধু, এবং মনে হয় এই বন্ধুত্বটা কোনো দিন ভাঙবে না, এবং কাজের ঊর্ধ্বে। এবং আমি সৃজিতের কাজ খুব পছন্দ করি, এই দুটো আলাদা। আর মিমির সাথে আমার ভীষণ ভালো বন্ধুত্ব রয়েছে, মিমি চক্রবর্তী আমার ভীষণ ক্লোজ, একদম পরিবারের মতো। এই দুটো বন্ধুত্ব আমি বলতেই পারি, কিন্তু এর বাইরে আমার আরও অনেক বন্ধু রয়েছে যারা ভীষণ 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 মানে একদম হৃদয়ের মধ্যের অংশ আর কি। হ্যাঁ, মানে এরকম বলতে গেলে অনেকগুলো নাম বলতে হবে, মৈনাক ভৌমিকের নাম বলতে হবে, পার্নো মিত্রর নাম বলতে হবে, অনিন্দ্য চ্যাটার্জির নাম বলতে হবে, এরকম মানে বহু বহু নাম বলতে হবে। বন্ধুত্ব নিয়ে তো জিজ্ঞেস করলাম, বাট এবার আবার একটু এই দিকে আসি সিনেমার দিকে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম দেবের পর আর কোনো সুপারস্টার তৈরি হলো না। অঙ্কুশকে ভাবা হচ্ছিল যে নেক্সট সুপারস্টার, বাট কোথাও গিয়ে হলো না। কেন হলো না এটা মানে অ্যাজ আ রিভিউয়ার বা সিনেমা প্রেমী তুমি কিভাবে এই জিনিসটাকে দেখো? না, সেটা তো আমি তো সবসময় পরিচালকদের এই প্রশ্নটা করি যে কেন হলো না। আমার মনে হয় মাস ফিল্ম তৈরি হলো না বলেই হলো না। অঙ্কুশকে নিয়ে যে মাস ফিল্ম তৈরি হয়নি এটা নয়, অঙ্কুশকে নিয়ে অবশ্যই মাস ফিল্ম তৈরি হয়েছে অনেকগুলো, কিন্তু এটাও ঠিক কথা যে দেব একটা মাস ফিল্মে যে পরিমাণ সফল হয়েছে অঙ্কুশ তুলনায় কম সফল হয়েছে। কিন্তু এই যে আজকে একটা নায়ক হিসেবে আমরা অঙ্কুশকে ভাবতে পারি, সেইটা কিন্তু অঙ্কুশের মধ্যে এসছে বা অঙ্কুশ সেটা অর্জন করেছে বলে কিছু মাস ফিল্মের অংশ হয়েছে সেই কারণ। বাট
আমার যেটা মনে হয় অঙ্কুশের চয়েস অফ ফিল্মের জন্য কোথাও হয়নি, এটা আমার মনে হয় যে কোথাও মানে যখন দেখো রিমেক দেবও করেছে, রিমেক জিতও করেছে, রিমেক অঙ্কুশও করেছে, বাট কোথাও যে ভালো রিমেক্সগুলো সেগুলো ওরা দুজনই পেয়েছে। মানে অঙ্কুশ সেই অর্থে আমার মনে হয় যে ভালো রিমেক পায়নি, আর পরে যখন এই পুরো কমার্শিয়াল জোনটা বেরিয়ে গেল তখন অঙ্কুশ যে ধরনের সিনেমা করছিল পরপর মানে SVF থেকে বেরিয়ে, হ্যাঁ আমি নামটা নিচ্ছি যাতে সমস্যা না হয় বলতে, যে SVF থেকে বেরিয়ে যখন সিনেমাগুলো করলো সেগুলো খুব একটা ভালো কোয়ালিটির সিনেমা নয়। এবার জানি না কোন চয়েস অফ মানে কী ভেবে ও সিনেমা করেছে, যেটা আমার মনে হয় যে এই চয়েস অফ সিনেমার জন্যই ও হয়তো হতে পারলো না। আমি এটাকে উল্টো দিক থেকে দেখি, কারণ অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জীবন আমি যেহেতু কাছ থেকে দেখেছি মানে কিন্তু এটা না তাদের সাথে বাড়িতে গিয়ে গল্প করেছি। আমি বলবো যে আমি তাদের কাজ দেখেছি, তাদের সম্পর্কে পড়াশোনা করেছি, তাদের ইন্টারভিউ শুনেছি। এরকম নয় কিন্তু যে কারুর সম্পর্কে জানতে হলে আমার তার ইন্টারভিউ নিতে হবে। আমি কারুর সম্পর্কে জানতে হলে অরিত্রর করা একটা ইন্টারভিউও দেখতে পারি। যেরকম আমি বলবো যে খুব সাম্প্রতিক সময়ে আমি অরিত্রর একটা ইন্টারভিউ দেখলাম, ও সোহম মজুমদারের ইন্টারভিউ নিচ্ছিল। সোহম মজুমদারের সাথে আমার খুব রিসেন্টলি আলাপ হয়েছে। কাজ তো আমি দেখেছি, কিন্তু ও ব্যক্তিত্ব হিসেবে কীরকম কথা বলে, কিভাবে প্রশ্নের উত্তর দেয়, সেগুলো দেখার জন্য আমি ওর বেশ কয়েকটা ইন্টারভিউ দেখছিলাম, এবং সেখান থেকে ওর সম্পর্কে আমার একটা মনের মধ্যে একটা আলাদাই পার্সপেক্টিভ তৈরি হলো। হ্যাঁ, তো এই যে জানাটা, একজন অ্যাক্টরকে আমি জানছি বা একজন অভিনেত্রীকে আমি জানার চেষ্টা করছি, এইটার মধ্যে দিয়ে তুমি যখন যাবে তখন তুমি দেখতে পারবে যে আমরা খুব সহজে বলে দিত যে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস ভুল ছবি নির্বাচন করছে। প্রশ্নটা হচ্ছে তার কাছে কি ছবি আসছে, তার মধ্যে থেকেই তো তাকে নির্বাচন করতে হবে। একজন পরিচালক তার কাছে কি ছবি নিয়ে পৌঁছচ্ছে তার থেকেই তো তাকে নির্বাচন করতে হবে। আজকে যদি চ্যালেঞ্জ ছবিটা রাজ চক্রবর্তী দেবের কাছে না নিয়ে গিয়ে অঙ্কুশের কাছে নিয়ে যেত, তাহলে অঙ্কুশ ওই ছবিটা করতো। আর একটা জিনিস, হ্যাঁ এটাও আমি মিস করলাম যে ভালো পরিচালক হয়তো অঙ্কুশ পায়নি, খুব গুরুত্বপূর্ণ। ভালো পরিচালক ডেফিনেটলি পেয়েছে, অঙ্কুশ ভালো ছবিও পেয়েছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এইটা যে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যখন কাজ করতে আসছে তার কাছে কি কি ছবি আসছে তার মধ্যে থেকেই কিন্তু তাকে বেছে নিতে হয়। আমরা সবসময় ভীষণ দোষারোপ করি যে ও খুব খারাপ ছবিটা বাছলো, ও কেন এই ছবিটা করলো, কিন্তু আমরা ওই দোষারোপটা করতেই পারি না তাকে। তার কারণ হচ্ছে যে তার কাছে যে ছবিগুলো এসছে সেটার মধ্যে তার যেটা বেস্ট মনে হয়েছে সেই ছবিটা সে 10টার মধ্যে একটা বেছেছে, এরকম 10টার মধ্যে একটা বেছেছে, এবং তার যা আউটপুট হওয়ার হয়েছে। আমি ফোকাস করতে চাই তার পারফরমেন্স কি তার উপরে। আমি যখন অঙ্কুশকে দেখি, আমি বলবো আমি যখন শিকারপুর দেখছি না, আমার ভীষণ ভালো লেগেছে অঙ্কুশকে, আমার এত ভালো লেগেছে। হ্যাঁ, অঙ্কুশকে নিয়ে এই কাজটা আগেই তো করা যেত। এই কাজটা করছেনও একজন নতুন পরিচালক, নির্ঝর অপেক্ষাকৃত নতুন পরিচালক। আমার এত ভালো লেগেছে অঙ্কুশকে যে আমি শিকারপুর দেখার পর কিন্তু এই কনফিডেন্সটা পেয়েছি। আমি মনে করি অঙ্কুশকে দিয়ে যে কোনো ছবি করানো যেতে পারে। অঙ্কুশ আমার মনে হয় যে একজন খুব ভালো অ্যাক্টর, মানে খুবই ভালো অ্যাক্টর। এটা মানে আমি ওর জন্যই বললাম যে ওর মধ্যে 100% পোটেনশিয়াল ছিল সুপারস্টার হওয়ার। অ্যাক্টর প্লাস মানে কেন আমি বোঝা যায় অঙ্কুশের কমেডি টাইমিং, মানে একটা অ্যাক্টরের কিন্তু এটা খুব মেন যে কমেডি করতে পারছে কিনা, ওই টাইমিংটা দুর্ধর্ষ। অঙ্কুশ কতটা ভালো সেটা বোঝার জন্য আমার তো মনে হয় সিনেমা পর্যন্তও যেতে হয় না। ডান্স বাংলা ডান্সের একটা এপিসোড বলে দেয় যে অঙ্কুশ কত ভালো পারফর্মার। তো আমি না যখন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সম্পর্কে ভাবি সে কত ভালো পারফর্মার, এইটার দিকে ফোকাস করার চেষ্টা করি। ইনফ্যাক্ট আমি মির্জার কথা বলবো। মির্জা তো খাদানের মতো ভালো ব্যবসা করেনি, ভালো চেষ্টা ছিল, কিন্তু মির্জা আমার তো খুব ভালো লেগেছে। আমার অঙ্কুশের পারফরমেন্স খুব ভালো লেগেছে, আমার মির্জাতে ঐন্দ্রিলার পারফরমেন্স খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে, আমি ঐন্দ্রিলাকে বলেওছি যে ঐন্দ্রিলাকে যে একটা
কমার্শিয়াল ছবিতে এরকমভাবে ব্যবহার করা যেতে পারে। মির্জা ঐন্দ্রিলাকে যে জায়গাটা দিয়েছে সেটা তো আমি ঐন্দ্রিলা অনেক ছবিতে থাকে আমি দেখি না যে সেই জায়গাটা ঐন্দ্রিলা পেয়েছে। তো আমি মনে করি যে একটা পারফর্মার কি করতে পারে সেইটুকুর ওপরই আমি ফোকাস করতে পারি, বাকিটা তো তার কাছে কি ছবি আসছে সেটার উপরে ডিপেন্ড করবে। তুমি বললে বলে এটা আমার মাথায় এলো যে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যে মানে প্রোডাকশন কেমন, তারপর ডিরেক্টর কেমন, দেখা গেল ছবিটা গল্পটা হেভি কিন্তু ডিরেক্টর হয়তো তুলনামূলক নতুন, সে নতুন কাজ করছে, সেইভাবে সেই গ্র্যান্ড ব্যাপারটাকে তুলে ধরতে পারলো না, এইসব ডিপেন্ড করে অবশ্যই। মানে অঙ্কুশের কাজটা হয়তো 100% ওই জন্য কারুর কাজ ভালো লাগলে আমি হয়তো তাকে একটা নোট পাঠালাম বা কিছু লিখে পাঠালাম, বা আমার খুব প্রিয় বন্ধু হলে আমি কেক পাঠাতে পছন্দ করি, সেটা যদি হয় আমি লিখে দিই তার মধ্যে যে লাভও লিখি আর তার সাথে লাখটাও লিখি, ওটা কিন্তু আছে, মানে ওইটা কিন্তু সরানো কিছুতেই যাবে না। এটা আমি বিলিভ করি যে লাখ মানে খুব প্রয়োজন। আমি তো ইন্ডাস্ট্রিতে বহু সময় পর্যন্ত দেখেছি যে মনে করা হতো যে মিমি চক্রবর্তী ভালো অ্যাক্টিং করতে পারে না, এটা এরকম একটা পারসেপশন আমি অনেক জায়গাতে শুনেছি। বাট আমি তো মনে করি মিমি ভীষণ ভালো অ্যাক্টর। একটা যদি রক্তবীজ না হয় বা একটা যদি আলাপ না হয় আমি জানবো কি করে মিমি কত ভালো অ্যাক্টর। মিমি বোঝে না, সে বোঝে না করেছে দেখেই বোঝা যায় যে ও খুব ভালো অ্যাক্টর, কিন্তু একটা অন্য ধারার ছবিতে মিমিকে ফেললে মিমি যে খুব ভালো পারফর্ম করতে পারবে সেই ছবিটা এলে তবে না আমার মতো করে বাকি সবাই বুঝতে পারবে। ওই জন্য আমি একজন অ্যাক্টরের পারফরমেন্সের ওপরে জোর দিতে পছন্দ করি। ইনফ্যাক্ট তুমি যদি রিমেকের সময় বলো শুধু তোমারই জন্য, ওই মানে সামান্য একটা ওইটুকুনি রোল মানে কত সুন্দর, মানে পুরো মনে হচ্ছিল রিয়েল। শুধু তোমারই জন্য সিনেমাটা ভালো লাগার কারণই হচ্ছে চারজনের পারফর্মিং কিন্তু দুর্ধর্ষ, তার মধ্যে স্টোরি লাইনটা তো ছিল, মানে ওটা রিমেক হলেও মনে হচ্ছিল যে না বাংলারই গল্প। তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই যে তোমার বাংলা ছবি নিয়ে পারসেপশনটা কি? তোমার প্রজন্ম বাংলা ছবি নিয়ে আসলে কি ভাবছে? একদম দেখতে যেতে চাই না, দেখতে যেতে চাই, ভালো হলে দেখতে যেতে চাই, এগুলোর মধ্যে কোনটা? আমি বাংলা ছবি দেখি। হ্যাঁ, আমি যদি বলো যে হিন্দি এসছে বাংলা এসছে, আমি বাংলাটা আগে যাই, এটা আমার, যেহেতু আমি আগে শর্ট ফিল্ম তোমাকে বলছিলাম আমি অফ ক্যামেরা করতাম, তো আমার ওইটা প্রেফারেন্স আছে। বাট হ্যাঁ, মানে এরকম নয় যে পরপর ছবি দেখতে যাচ্ছি সব, যেটা আমার মনে হচ্ছে ট্রেলার দেখে আমাকে এক্সাইট করছে সেটা। আমি কিন্তু পোস্তও দেখতে গেছি, আমি কিন্তু দেখতে গেছি, হামি দেখতে গেছি। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারে এগুলো তো সিরিয়াল টাইপের সিনেমা, কিন্তু আমার এক্সাইট করেছে ওই স্টোরি লাইনগুলো। যেমনি আমি লাস্ট কি দেখলাম, আমি যেতে পারিনি বুমার্যাং, আমাকে এক্সাইট করেছিল ট্রেলারটা, আমি হয়তো মানে টাইমের জন্য এই শ্যুট থাকে বলে যেতে পারিনি, কিন্তু আমি ওটিটিতে দেখে নেব, এরকম একটা ব্যাপার। আমি দেখি, মানে আমি বাংলা ছবির পোকা, আমি দেখি, তা বলে আমি এটা বলবো না যে সব ছবি দেখি, বাট যতটুকু টাইম পাই আমি দেখি। বাট আমার একটাই কমপ্লেন যে বাংলায় সেই পরিমাণে ওয়েব সিরিজ যেটা হিন্দি করতে পারছে সেটা বাংলায় করতে পারছে না। এটা আমি যেটা অরিত্রর ভিডিও দেখেই আমি জিনিসটা বলছি, যে কোথাও একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মের একটা প্যাটার্ন হয়ে যায় যে এই প্যাটার্নের সিরিজগুলো ভালো চলছে তাই ডেলিভার করছে, কিন্তু মিডিলে যখন অনির্বাণদার ওই আমি নামটা ভুলে যাচ্ছি সিরিজটা যেটা ফার্স্ট করলো, যেটা খুব মন্দার মানে শুনছিলাম যে ওটিটিতে সেইভাবে চলেনি, বাট সিরিজটা কিন্তু দুর্ধর্ষ ছিল, ভীষণ ভালো। এটাই মানে এরকম মাঝে মাঝে আমার মনে হয় যেমনি খাদান এলো, ওটিটিতেও ভালো ভালো কিছু সিরিজ আনা দরকার, এটা আমার মনে হয়। এটাই যে এই যে আমরা পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম না, তুমি দেখো যে তোমার আর আমার কথার মধ্যে কতগুলো নাম আসবে। মানে এই যে তুমি অনির্বাণ ভট্টাচার্যর কথা বলছো, ওখানে সোহিনী আছে, সোহিনী সরকার, যিশু সেনগুপ্তকে আমি যখনই দেখি আমার সবসময় মনে হয় যে এত ভালো পারফর্মার বাংলাতে আছে, আমি সবসময় এটা নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। হ্যাঁ, তুমি বাংলার বিভিন্ন অ্যাক্টরদের দেখবে কি পরিমাণ ভালো তাদের পারফরমেন্স, মানে তাদেরকে যদি মনে হয় কি যে ওই একটা প্রতিমা গড়ার একটা লোক চাই, একটু যদি ছাঁচটাতে ফেলে সুন্দর করে একটা গড়ে দেওয়া যায় না, তারা যে কোন পর্যায় পর্যন্ত যেতে পারে আমি বলবো সেইটার গন্ধ আমি পেয়েছি, হয়তো তাদের সাথে এত বছরের অ্যাসোসিয়েশনের জন্য সেই গন্ধটা আমি পেয়েছি যে দে আর সো ট্যালেন্টেড। আমি দেবকে নিয়ে আসি এবার। দেবের বিষয়টা কি, দেবের আমি অনেস্টলি বলছি ছোটোবেলায় চ্যালেঞ্জ আমি দেখতে গেছি। হ্যাঁ, মানে তখন আমিও তো একদমই অনেক ছোট ছিলাম, দিদির সাথে গেছিলাম।
হ্যাঁ, তো আমার বেশ ভালো লেগেছিল। বাট দেবকে মানে মানে আমি জানি না কোনোদিনও দেবদার সাথে ইন্টারভিউ হবে কি না। অবশ্যই হবে, কেন হবে না। দেবের কিন্তু মানে দেবদাই বলি, দেবদার একটা জিনিস তখন আমার মনে হতো যে দেবদা সুপারস্টার হিসেবে সেই চার্মটা রয়েছে, বাট অ্যাক্টার হিসেবে ওই ব্যাপারটা নেই, মানে যেটা জিদ্দার ক্ষেত্রে আমরা দেখতে পাই। হ্যাঁ, কিন্তু অনেস্টলি বুনোহাস করার পর আমার পারসেপশনটা অনেকটা চেঞ্জ হলো, কিন্তু তারপর আবার দেখলাম সেই একই ধরনের অ্যাক্টিং নেইছে। তারপর যখন আমি জুলফিকার দেখলাম, অনেস্টলি আমি ভাবছি যে জুলফিকারের দুজন আমার চোখ কেড়ে নিয়েছিল। এক তো তোমার দেবদা, আর হচ্ছে অঙ্কুশের একদম ছোট্ট ক্যারেক্টার, কিন্তু শেষে যে ট্রানজিশনটা, বাকি তো যারা আছে তারা মানে একদম বাঘ সিংহ এরকম ব্যাপার, কিন্তু ওদের মাঝখানে যে দেব আর অঙ্কুশ এই যে করেছে আলাদাই। তো দেবদাকে নিয়ে তোমার কি মনে হয়? মানে দেবদা, এটা আমরা জানি যে বাংলা ইন্ডাস্ট্রির কথা যদি কেউ ভাবে, হ্যাঁ মানে যেটা বোঝা যায় সেটা কিন্তু দেবদা। হ্যাঁ, বুম্বাদা একটা টাইম অবধি টেনে এসছে, এখন কিন্তু ওটাই মনে হচ্ছে ওই লেগাসিটাকে দেবদা টানছে। যে কারণে আমি যেদিন খাদান দেখতে গেলাম, প্রথম শো দেখলাম একটা হাউসফুল, তার মধ্যে বসে আমি ছবিটা দেখছি। আমি খাদান দেখে না মনে হয়েছিল যে এটাকে শুধু একটা ছবি হিসেবে দেখছি না, এটাকে বাংলা ছবির একটা উত্তরণ হিসেবে দেখছি। হ্যাঁ, খাদান দেখে এসে আমি দেবকে একটা হোয়াটসঅ্যাপ পাঠাই যে এটা একটা ব্রিলিয়ান্ট ছবি, এবং তারপরে ওর সঙ্গে আমার কথা হয়। আমার মনে হয়েছে যে তুমি এক্স্যাক্টলি যেটা বললে, যে একজন অ্যাক্টর এলো, 5টা ভালো ছবি করলো, তার পারফরমেন্স নিয়ে কথা হলো, এইটা একটা পর্যায়। আর এর একটা পরের পর্যায় আছে, একজন অ্যাক্টর এলো, খুব ভালো পারফর্ম করলো, তাকে নিয়ে সবাই কথা বললো, আর তারপরে সেই ইন্ডাস্ট্রিকে দিতে শুরু করলো, সে অনেক কিছু ইন্ডাস্ট্রিকে দিতে শুরু করলো। দেব যখন থেকে প্রোডাকশন হাউস তৈরি করেছে তখন থেকেই নিশ্চয়ই কিছু না কিছু দিচ্ছে, কিন্তু আমার মনে হয়েছে যে খাদানে এসে সেইটার ইম্প্যাক্টটা আমি অনুভব করতে পেরেছি। সব কিছুর জন্য তো একটা সময় লাগে, একটা যাত্রা পথ থাকে। আমার মনে হয়েছে খাদান সেই সময়টা বলতে পারি, সেই লগ্ন বলতে পারি, শুভ সময় বলতে পারি, হ্যাঁ, সেই সময়টা, যে সময়ে এসে সেটার ইম্প্যাক্টটা আমার মনে হয় যে সবাই অনুভব করতে পারবে। এবং যেটা আমি তোমাকে বললাম যে খাদান করার পরে দেব আর শুধুমাত্র এটা নিয়ে ভাবে না যে আমার পারফরমেন্সটা নিয়ে লোকে কি বলছে, এত কিছু জুড়ে জুড়ে খাদান যেভাবে দেব তৈরি করেছে, এবং যেহেতু নিজে ক্রিয়েটিভ ডিরেক্টর, যেহেতু সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, আমার মনে হয় এরপরে দেবের যে ভাবনাগুলো হবে বা যেভাবে ও সামনের পথটা দেখছে, সেটার সাথে বাংলা ইন্ডাস্ট্রির উত্তরণ জড়িয়ে যাবে। আমার মনে হয় যে এই যে নেক্সট লেভেলটায় যাওয়া, মানুষ হিসেবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে আমি মানুষ হিসেবে যখন বাঁচছি একটা ধাপের মধ্যেই ঘুরপাক খাচ্ছি নাকি পরের পর্যায়টায় যাচ্ছি, সেইটা আমার খুব ইন্সপায়ারিং লেগেছে। সেই জন্য আমার মনে হয়েছে খাদান বেশি করে সেলিব্রেট করা উচিত। আমার যেটা মনে হয়েছে যে আমি যদি ইয়াসের কথা বলি, KGF এর আগে ওকে প্রায় কেউ চিনতো না, কিন্তু হ্যাঁ মানে নর্মালি আমরা ওর সাউথের মানে ওই মালায়ালাম মেবি ইন্ডাস্ট্রি, তো ওই ইন্ডাস্ট্রির সিনেমাও দেখেছি, ওকেও দেখেছি, কিন্তু ও যে ইয়াস ওটা আমরা জানতাম না। ওটা একটা মাইলস্টোন ওর জন্য করেছে, আমার মনে হয় খাদানও তাই দেবের জন্য। মানে দেবকে আগে থেকে বাংলা ইন্ডাস্ট্রির লোক চেনে, হ্যাঁ সবাই চেনে, বা সে একজন সুপারস্টার, বাট ওই যে মানে ওই গ্র্যান্ড লেভেলটা, আমি যদি বলি মেগা স্টার, ওই ব্যাপারটা করে দিয়েছে। আমার মনে হয় যে সেটা খাদান থেকেই এসছে, এবং খাদান নিয়ে দেব কাজ শুরু করার পরে প্রত্যেকটা ধাপে আমি দেবকে যেরকমভাবে দেখেছি, আমি বলবো সেইটা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে। তার কারণ এক তো মানুষ হিসেবে দেব ভীষণ পরিণত হয়ে গেছে, সেইটা খুব অ্যাট্রাকটিভ। তার কারণ আমার মনে হয় যে কোনো মানুষের ওই পরিণত ভাবটা আসছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে পরিধি বিস্তার হচ্ছে কিনা। ওই যে আমি একজন অ্যাক্টর, সেটে যাই, অ্যাক্টিং করি, বাড়ি চলে আসি, আমার কোনো অসুবিধা নেই এটা নিয়ে, আমি কিন্তু একদম জাজমেন্টাল হচ্ছি না, সেটা একটা চয়েস। কিন্তু যদি আমি এমন একজন অ্যাক্টরকে দেখতে পাই যেখানে সে একটা টিম তৈরি করে ফেলেছে, সেখানে 10 জন নতুন ট্যালেন্ট আছে যারা তার জন্য
ও এগিয়ে যাচ্ছে, এটা আমরা সৃজিত মুখোপাধ্যায়কেও একসময় করতে দেখেছি। অনুপম রায় বলে একটা কনসেপ্টই আমাদের জীবনে চলে এলো সৃজিত মুখার্জির ছবির হাত ধরে। এই যে হাতটা বাড়িয়ে দিয়ে অন্য একজনের হাতটা ধরে তাকে এগিয়ে দেওয়ার মাধ্যমে পরিধি বিস্তার করা এবং সামগ্রিকভাবে বাংলা ছবির জন্য ভালো করা, সেটাও ভীষণ ইন্সপায়ারিং বলে আমার মনে হয়। আর সাফল্যের যত ওপরে ওঠা যায়, মানুষকে আমার মনে হয় যে একটা ইউনিভার্স, অদ্ভুত একটা শক্তি দেয়। হ্যাঁ, দেব যত সাফল্যের ওপরে উঠছে আমার মনে হয় আরও বিনয়ী হচ্ছে। কারণ আমি একটা খাদানের সাকসেস পার্টিতে গেছিলাম, সেখানে হয়তো আমরা আমাদের বন্ধুদের সাথে গল্প করছি, যাদের চিনি তাদের সাথে গল্প করছি, বাট আমি দেখেছি ওই পার্টিটাতে যতজন উপস্থিত ছিল, দেব প্রত্যেকের কাছে নিজে হেঁটে এগিয়ে গেছে, প্রত্যেকের সাথে কথা বলেছে, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করেছে, সবার সাথে একটা যে আন্তরিক যোগাযোগ, সেটা অনেক সময় মনের মধ্যেই রয়ে যায়, বাট দেব সেটা প্রকাশ করেছে। ইনফ্যাক্ট আমি বলবো মিডিয়ার প্রত্যেকটা মানুষের সাথে দেব সেটা প্রকাশ করেছে। এই যে সব কিছু এখন হচ্ছে, একসঙ্গে হচ্ছে এবং এত বড়ভাবে ভালোভাবে হচ্ছে, সেইখানেই মনে হয় যে ওই উত্তরণ শব্দটা আসছে। উত্তরণ শব্দটাকে আমি প্রাধান্য দিতে চাই। আমি সামগ্রিকভাবেই সেই উত্তরণটা দেখতে পাচ্ছি ওর মধ্যে অ্যাজ আ হিউম্যান বিং, সেইটা আমাকে বেশি ভাবাচ্ছে। শুধুমাত্র মানে নিছক একটা মাস ফিল্মের সাকসেস হিসেবে আমি খাদানকে যে কারণে দেখছি না। এটাই আমার পরের প্রশ্ন ছিল, যে মানে যেটা তুমি গুছিয়ে উত্তরটা দিয়ে দিলে, সেটা হচ্ছে যে দেব এতটা সাকসেসফুল হলো কেন। মানে তার উত্তরটা আশা করছি তুমি দিয়েই দিলে অলরেডি, যে এই যে মানে পরিকল্পনা এত আগে থেকে একটা অ্যাক্টর হিসেবে, একটা মানে সুপারস্টার হিসেবে যেভাবে আস্তে 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 এগিয়ে আজকে খাদানটা হলো, আশা করছি পরে রঘু ডাকাতও হবে। তো এটা তো একদিনের প্ল্যান নয়, মানে এটা হয়তো মানে লোকটা মানে কত রাত ঘুমায়নি, না ঘুমিয়ে হয়তো ভেবেছে, সেটা আমরাও জানি না। এবার আমি আরেকজন সুপারস্টারের কথা, দেব যে এটা ভাবতে পারে সেটাই তো আমরা জানতাম না। সবচেয়ে চমকের জায়গাটা তো সেটা। আগে কি হতো, আগে আমরা দেখতাম যে দেবকে এসবিএফ যা সিনেমা দিচ্ছে সেটাই করছে, সেখান থেকে বেরিয়ে এই লোকটা যে এরকমভাবে নিজের প্রোডাকশন করে করতে পারে, এটা কেউ ভাবেনি, এটা কেউ ভাবেনি। মানে আমরা তো মানে আমরা তো তখন ছোট ছিলাম, বাট আমার মনে হয় এর পুরো ক্রেডিট সব আঘাতগুলোকে দেওয়া উচিত যেগুলো দেব পেয়েছে। আচ্ছা, এবার আমরা একটু জিদ্দাকে নিয়ে কথা বলি, কারণ দেবদাকে নিয়ে কথা বলেছি, জিদ্দাকে নিয়ে যদি কথা না বলি কমেন্টে জানো কি হতে চলেছে। দেখো, জিদ্দা আমরা মানি কি না মানি, সময়টা এখন অতটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রির আশা করছি সবাই জানে। এটা কেন হচ্ছে, মানে এটাও কি সেই অঙ্কুশের মতো যদি আমি বলি চয়েস অফ ফিল্মের জন্য, না অন্য কোনো বিষয়? না, কিন্তু এইভাবে জিনিসটাকে দেখবো কেন সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে, ধরো আমি 2024-এর শেষে দেবের খাদান পেয়েছি। দেবের অ্যাকচুয়ালি আমরা গত 5 বছর ধরেই সমস্ত ব্লকবাস্টার ছবি দেবের কাছে আছে, কিন্তু এমনও তো একটা সময় হয়েছে যখন দেব লাভ এক্সপ্রেস করছে। হ্যাঁ, তো এই যে এরকমভাবে দেখা যে ধরো এই বছরে একজন সুপারস্টারের হিট নেই মানেই সে সুপারস্টার নয়, আমি কিন্তু এটা বিশ্বাস করি না। না, আমি সুপারস্টার নয় বলছি না, মানে আমি বলছি যে মানে আজকে দেব যেভাবে ভাবছে, অবশ্যই দুজনের ভাবনা চিন্তা আলাদা অবশ্যই, বাট মানে জিদ্দার কাজগুলো কেন ওয়ার্ক করছে না আমি যদি বলি না, জিৎ যে ধরনের কাজ করতে চাইছে সেটা কিন্তু ওয়ার্ক করছে। জিৎ যখন বুমেরাং তৈরি করছে, জিতের কি সত্যি মনে হয় যে সেটা একটা বস হবে? ওর নিজেরও মনে হয় না ওটা। ও চাইছিল এক্সপেরিমেন্ট করতে, সেই জন্য ও করেছে। আর বুমেরাং থেকে ও যেটা করতে চাইছিল, যেটা পেতে চাইছিল, সেটাও পেয়ে গেছে। এখন তুমি যদি জিতের থেকে একটা খাদানের মতো ছবি এক্সপেক্ট করো, তাহলে তুমি একটু ওয়েট করে যাও, যখন রায়হান রাফির সাথে জিৎ লায়ন নিয়ে আসবে তখনই তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে। তখন তোমার মনে হবে যে জিতের ছবি ওয়ার্ক করছে। আমি ওই দিক দিয়েও বলছি না, আমি ওটা তো বুঝতে পেরেছি, বাট আমি যদি অডিয়েন্সের কথাও বলি, হ্যাঁ, আজকে যেভাবে জিদ্দা তো অলরেডি কমার্শিয়াল সিনেমা করছিল, চেঙ্গিস করেছে, চেঙ্গিস ভালো পারফর্ম করেছে, বাট আমি যদি খাদানের সাথে কম্পেয়ার করি সেটা হয়তো হয়নি, বাট ভালো পারফর্ম করেছে, আমি নিজেও দেখতে গেছিলাম। তো
আজকে এই যে অডিয়েন্স, সব ধরনের অডিয়েন্স দেবদার ছবির জন্য যাচ্ছে, কিন্তু জিদ্দার জন্য কিন্তু অতটা যাচ্ছে না। এটা কি কোথাও তোমার মনে হয় প্রমোশনের জন্য না? আমার যেটা মনে হয়, আমি বলি যে দেবদা ফ্যামিলি ড্রামা করেছে, সব ধরনের সিনেমা করেছে, যত ধরনের হয়, সৃজিত মুখার্জির সাথে করেছে, সব ও করে করে একটা অডিয়েন্স বিল্ড করে নিয়েছে, সেটা আজকে গিয়ে খাদান দেখতে যাচ্ছে। আর জিদ্দাকে একই ধরনের ইউথ সেন্ট্রিক সিনেমা করেছে, যার জন্য ইউথরাই শুধু যায়, তাও কম যায়, তাও আমি বলবো কম যায়। কারণ মানে একটা পারসেপশন একটা টাইমে তৈরি হয়ে গেছিলো, অনেকটা রিমেক করার পর, মানে রিমেক জনারটা ছাড়ার পরেও জিদ্দা কয়েকটা রিমেক করে যাচ্ছিলো, তো লোকের জিদ্দা মানে রিমেক, এটা কিন্তু মানে চেঙ্গিসের সময় একটা উঠেছিল, এটা কোন সিনেমার রিমেক, এই সিনেমার রিমেক, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে রিমেক নয়। তো এই পারসেপশনের জন্য কি অডিয়েন্স যায় না, বা কি মানে অ্যাজ আ তোমার কি মনে হয়, যেহেতু তুমি ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড? আমি ছবি হিসেবে বিচার করি। দেখো, বুমেরাং যখন এসছে, আমার মনেই হয়েছে যে বুমেরাংটা যে সাবজেক্ট নিয়ে তৈরি হয়েছে সেটা তো একটা লিমিটেড অডিয়েন্সের জন্যই, তো ওইটা যেরমভাবে তৈরি হয়েছে অতটুকু অডিয়েন্সই যাবে। যদি জিৎ আজকে একটা বসের মতো ছবি করে, তাহলে বসের মতো অডিয়েন্স জিৎ পাবে। যেরকম আমি মনে করি জিৎ যখন লায়ন নিয়ে আসবে, জিৎ ঠিক সেই অডিয়েন্সটাই পাবে, সেই হিউজ অডিয়েন্সটাই পাবে, বাংলার অত অডিয়েন্সই পাবে যখন আমরা সবাই সেই উচ্ছ্বাসটা অনুভব করব। আমি আবারও বলছি, আমি না ট্যালেন্টের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা বিচার করার চেষ্টা করি। হ্যাঁ, একজন ট্যালেন্ট জিৎ কিন্তু বাংলার ঘরে ঘরে অসম্ভব প্রিয়। হ্যাঁ, এবং ওকে নিয়ে কিন্তু একটা সাংঘাতিক ম্যাডনেস আছে, সেটা তুমি ঠিক আমরা যেখানে বসে কথা বলছি এই বাইরের রাস্তাটায় ওকে এনে একবার দাঁড় করালে তুমি বুঝতে পারবে। প্রশ্নটা হচ্ছে ও কোন ছবিটা নিয়ে আসছে, সেই ছবিটা মানুষকে কতটা কানেক্ট করছে, এবং পরিচালকের পার্সপেক্টিভ থেকেও এইটা ভাবা দরকার যে আমি জিতকে নিয়ে কাজ করছি, আমি কোন ছবিতে তাকে আনবো। ওরাটাও একটা ডিপেন্ড করে। আমার কোথাও মনে হয় যে মানে এটা মানে জিদ্দার একটু প্রমোশন আরও বেশি করা উচিত। মানে এটা আমার মনে হয় জিদ্দা প্রচণ্ড কম প্রমোশন করে, মানে একটা লিমিটেড প্রমোশন করে, এটা আমার মনে হয়, আমি ভুলও হতে পারি। জিতের পরের ছবি যখন হবে, যখন লায়ন আসবে, আমি জিতকে বলবো যে তোমাকে একটা ইন্টারভিউ দিতেই হবে, এইটা হচ্ছে এটাই তো আমি বলবো যে তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। হ্যাঁ, জি করেই হোক, আমার এটা চাই। তাই হোক, এবার আরেকজনের কথা আসি, যে ইন্ডাস্ট্রিকে এতদিন ধরে টেনে এনেছে, সে সব ধরনের সিনেমা করেছে। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তাকে কি একটা তুমি বিক্রমের মতো ভিলেন ক্যারেক্টারে, মানে ভিলেন প্লাস হিরো যেরকম, এরকম ক্যারেক্টারে কি তুমি দেখতে চাও? মানে আমি চাই, আমি তোমার দিক থেকে জিজ্ঞেস করছি। এরকম একটা মাস ফিল্ম বোম্বাদা করছে, হ্যাঁ, যেখানে মারধর করছে, বা বিক্রমের মতো না করলেও একদম মাস ফিল্মে ধরো ভিলেন, একদম ভিলেন, যেটা ওয়ানে হয়েছিল, বাট সেই অনুযায়ী যেহেতু অপোনেন্টে ইয়াস ছিল, সেই অনুযায়ী ওয়ার্ক হয়তো করেনি, বাট আমার কিন্তু বুম্বাদার ক্যারেক্টারটা হেভি লেগেছিল, রিমেক সিনেমা হলেও হেভি লেগেছিল। তো আমি ওই দিক দিয়ে বলছি যে তুমি কি, তোমার কি মনে হয় যে বুম্বাদার ভিলেন? আমি তো একটা ইন্টারভিউতে দেবকে প্রশ্ন করেছি যে আমরা খাদান 2-তে বুম্বাদাকে ভিলেন হিসেবে দেখতে পারি কিনা। আমি তো ডেফিনেটলি দেখতে চাই। তার কারণ হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তুমি যে চরিত্র দাও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার জন্য জীবন দিয়ে দিতে পারেন, যে কোনো চরিত্র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে যে পরিশ্রম করার সাংঘাতিক ক্ষমতাটা আছে, যেটা আমার মনে হয় একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন টিচার সবার শেখা উচিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে না আমি শুধু সিনেমার বৃত্তে দেখি না, আমি মনে করি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অ্যাজ এ হিউম্যান বিং যে স্কিলগুলো আছে, পরিশ্রম করার ক্ষমতা, একটা যে কোনো কাজের জন্য সব কিছু দিয়ে দেওয়ার ক্ষমতা, জেদ, মানে আমি করবই, সফল হওয়ার জন্য আমাকে করতেই হবে, রোজ নিজেকে এইটা সকালবেলা উঠে বলা, এই যে গুণগুলো, এটা কিন্তু আমি মনে করি না শুধু সিনেমার জন্য জরুরি, যে কোনো পেশার জন্য জরুরি, যে কেউ শিখতে পারে। আমার যেদিন সকালবেলা উঠে মনে হয় একদম অফিস যেতে ইচ্ছা করছে না, আমি তখন একবার ভেবে নিই যে বুম্বাদা কী করে সকাল 7টা থেকে শুটিং করে তারপর রাত 11টার সময় পার্টিতে যায়, আমি একবার ভেবে নিলে আমার অফিস চলে যেতে ইচ্ছা করে। এটা সহজ ব্যাপার। হ্যাঁ, তো যে মানুষটা একটা ক্যারেক্টারের জন্য এটা করতে পারে,
সে ভিলেন কেন, তাকে তুমি ভিলেন দাও, রাজা দাও, প্রজা দাও, যা ইচ্ছা দাও, সে ভালো পারফর্ম করার জন্যই আছে। শুধু তুমি তাকে ভালো করে লিখে দিয়ে দাও, তারপরে তুমি দেখো যে কি ম্যাজিকটা হবে। মানে সত্যি ওই লোকটাকে আমি ডেডিকেটেডলি আমি যদি বলতে চাই অ্যাজ আ ভিলেন, আমার মানে খুব দেখার ইচ্ছে, মানে খুব আমি যদি ডিরেক্টর হতাম আমি ফার্স্ট অ্যাপ্রোচ করতাম তুমি ভিলেন হও, হিরো আমি পরে দেখবো, তুমি ভিলেন ক্যারেক্টারটা হও। আর বুমবাদার মধ্যে এই যে একটা মানে কি বলবো, আশা করছি অ্যাকসেপ্টও করে নেবে জিনিসটাকে। মানে আমি যেটা শুনেছিলাম সৃজিত মুখার্জি বলছিল যে ইয়ের বেলা মিশর রহস্যে হানি আলকাদি করতে চেয়েছিল, তাহলে তো আমার মনে হয় যে ক্যারেক্টার ভালো হলে উনি মানে করে নেবে। হ্যাঁ কেন নয়। হ্যাঁ তুমি যেটা বলছিলে কি এটা বলছিলে, ওটাই মানে বুমবাদার মধ্যে এই যেটা নিয়ে কথা বলছিলাম যে একটা অসম্ভব পরিশ্রম করার ক্ষমতা, অসম্ভব বিনয়ী, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ করলে বুমবাদা কিন্তু উত্তর দেয়। আমি ভাবি কত মেসেজ আসে মানুষটার কাছে, কি করে উত্তর দেয়, কিন্তু দেয়। ক্রমশ আমি দেখছি দেবও ওরকম একটা জায়গাতে চলে যাচ্ছে, দুজনের মধ্যে বন্ডিং ভীষণ ভালো, একটা মিলও দেখতে পাচ্ছি, সেটা ভীষণ ভালো লাগছে। ফলে এরপর যদি দুজনে এক ছবিতে আসে অবশ্যই মানে সেটা দেখার জন্য ওয়েট তো করেই থাকবো। ইন্ডাস্ট্রি একটা বড় প্রোডাকশন হাউস এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে মুম্বাইয়ের দিকে চলে যাচ্ছে, এটা কি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি? আমি মনে করি না যে মুম্বাইয়ের দিকে চলে যাচ্ছে, আমি মনে করি দুটোই করছে, বাংলা ছবিও করছে। আমরা যদি দেখে থাকি হ্যাঁ তাদের সিনেমা কিন্তু তুলনামূলক কম, তারা পুজোতেও সিনেমা আনলো না, এত বছরে মানে ফার্স্ট টাইম পুজোতে সিনেমা আনলো না, প্লাস সিনেমাও অনেকটা কমে গেছে তাদের। আগে আমি মানছি যে রিমেকের টাইমটা ওই মার্কেটটা আলাদা ছিল, প্রত্যেক মাসেই আসতো, বাট এখন তাও কমে গেছে। তো সেই দিক দিয়ে আমি বলছি, তুমি যখন ছুটবে সকালবেলা উঠে যখন দৌড়বে, তখন দৌড়ানোর জন্য খুব জরুরি হচ্ছে তুমি মাঝে 1 মিনিট দাঁড়িয়ে একটু জল খাবে। তোমার দৌড়টা যাতে ভালো হয় সেটার জন্যই জরুরি যে তোমাকে 1 মিনিট দাঁড়াতে হবে, সেই টাইমটা তুমি দৌড়বে না, একটু জল খাবে এবং ভাববে আমার দৌড়টা আবার শুরু করা উচিত কোন জায়গা থেকে, কিভাবে ভালো হবে। এই যে একটু একটু বিরতি আসাটা না, বিরতি আসাটা খুব জরুরি আরও জোরে ছোটার জন্যই। ওই জন্য এরকমভাবে দেখছি না যে এসভিএফ বাংলা ছবি করছে না, পরের বছর পুজোয় রঘু ডাকাত রমরম করবে চারপাশে। হ্যাঁ মানে বক্স অফিসে কি করবে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বাজ, যেটাকে আমরা বলি যে রমরম করছে শহরের মধ্যে, তার মধ্যে দেবের প্রমোশন স্ট্র্যাটেজি। তো সেইটাই, ওই জন্য আমি বলবো না যে ওরা বাংলা ছবি করা কমিয়ে হিন্দি ছবি করছে, ওরা দুটোই করছে এবং ওরা সারাক্ষণ একটা মার্কেট অ্যানালিসিস করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সেটা ওরা আরও বেশিভাবে করছে এবং বম্বেতে কাজ করছে বলে সেটার তীক্ষ্ণতা বাড়বে বলে আমার মনে হয়। আমরা বলিউডে দেখেছি যে কোনো সিনেমা অনেক সময় কোনো ডিরেক্টর বা অ্যাক্টরের পরপর ফ্লপ যাচ্ছে, তারপর তাদের একটা মেন্টাল হেলথ নিয়ে একটা ইস্যু আসে, তারা ডক্টরের কাছে যায়। এটা কি বাংলার ক্ষেত্রেও হয়? বাংলার ক্ষেত্রে ভীষণভাবে হয়, তার কারণ আমরা শুধু হিট বা ফ্লপ দিয়ে সবটা বিচার করি। তো আমার মনে হয় যে সবার যাতে মেন্টাল হেলথটা ভালো থাকে সেটার জন্য না আমাদের অনেক কিছু করার আছে। আসলে মেন্টাল হেলথ ভালো রাখতে হবে, টার্গেটটা সেটা না, টার্গেটটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে শেখা। তুমি যদি অন্য মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পারো দেখবে তোমার নিজের দিনটা খুব ভালো যাবে। এটার আমি তোমাকে অনেক উদাহরণ দিতে পারি। ধরো যদি আমরা মেগা সিরিয়াল দেখি, দেখবো ওখানে কি ভালো ভালো পারফর্মার আছে, কিন্তু যেহেতু তারা ধারাবাহিক করছে, যেহেতু তারা সিনেমা করছে না, তুমি দেখবে অনেক সময় তাদেরকে অতটা অ্যাপ্রিসিয়েট করা হয় না। হ্যাঁ ধরো আমি উদাহরণ দিতে পারি দিতিপ্রিয়া রায়ের, কি ভালো পারফর্মার। হ্যাঁ দিতিপ্রিয়াকে কি আমরা মিমি চক্রবর্তীর মতো সেলিব্রেট করি? হয়তো করি না, কিন্তু দিতিপ্রিয়াও কিন্তু অতই ভালো পারফর্মার। যখন আমি পাটালিগঞ্জের পুতুল খেলা দেখতে গেলাম, যে কারণে আমার মনে হলো যে দিতিপ্রিয়াকে বেরিয়ে বলা উচিত যে দিতিপ্রিয়া কি ভালো কাজ করেছে। আমি যখন পাটালিগঞ্জের পুতুল খেলা দেখছি
তখন আমি সোহম মজুমদারকে দেখে অবাক হয়েছি যে যে পুতুল নাচটা ওকে করতে হচ্ছে, ওই পুতুল নাচটা তো ও করে না, ওটা ওর পেশা না। কি করে এত অল্প সময়ে ও পুতুল নাচটা শিখলো, আর কি করে এত সাবলীল ও, সেটা দেখে না আমার মনে হয়েছে যে ওকে বলা উচিত যে তুমি এত ভালো, তোমাকে আরও বেশি করে বাংলা ছবিতে দেখতে চাই। ব্যাপারটা এরকমই, মানে দেখো সবার সব ছবি হিট হবে এরকম তো না। তুমি আবির চ্যাটার্জির ফিল্মোগ্রাফিতে চলে যাও, তুমি দেখো কতগুলো ফ্লপ আছে। দেবের ফিল্মোগ্রাফিতে যাও, যিশু সেনগুপ্তর ফিল্মোগ্রাফিতে যাও, তুমি দেখবে অঞ্জন দত্তর ছবি করেছে শেষ বলে কিছু নেই, যিশু সেনগুপ্ত, শুভশ্রী কেউ দেখেনি, তাতে কিছু যায় আসে না। ওই ছবিটা দেখলেও তুমি বুঝতে পারবে যে যিশু সেনগুপ্ত খুব ভালো পারফর্মার। একে দিয়ে একটা এক যে ছিল রাজা হতে পারে, ওই ছবিটা দেখলেই কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তো সেই রকম আমার মনে হয় কারুর মেন্টাল হেলথ নিয়ে কোনো ইস্যু হওয়া উচিত না, কারণ কেউ যদি ভালো পারফর্মার হয় তাহলে তার পারফরমেন্সটা কীরকম সেটা দর্শকরা ঠিক বুঝতে পারবেন, অন্য পরিচালকরাও বুঝতে পারবেন, সে একটা বেটার কাজ করতে পারবে। আমার মনে হয় সেই অ্যাঙ্গেল থেকে পজিটিভ হওয়া উচিত। আমি যদি বলি তোমায় যে তুমি এমন কাউকে দেখেছো, মানে অবশ্যই নাম না নিয়ে, যে তার সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছিল? বহু মানুষকে দেখেছি, বহু অ্যাক্টরকে দেখেছি, বহু অ্যাক্ট্রেসকে দেখেছি, বহু ফোন পাই যারা বলে যে কেরিয়ার কোনো দিকে যাচ্ছে না, কেউ কোনো কাজ দিচ্ছে না, কি করব, এরকম বহু সময় অভিনেত্রীদের থেকে ফোন পেয়েছি যে টলিউড ঠিক যে ধাঁচে কাজ করতে বলছে, কাজ করার জন্য অন্য আরও অনেক কিছু করতে বলছে, সেটা আমি করতে পারবো না, সেই জন্য কাজ পাচ্ছি না। এরকম বহু ফোন পেয়েছি। 3টে ছবি ফ্লপ হলে মনে করা হচ্ছে যে তাকে দিয়ে আর কোনো ছবি হতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তো অ্যাক্টররা যায়। তুমি যিশু সেনগুপ্তর ইন্টারভিউ শুনবে, বলবে যে আমাকে আগে আনলাকি মনে করা হতো, সাথী তো করতে দেয়নি ওর জন্য। এরকম অনেক কিছুই হয়, কিন্তু এই সবগুলোর মধ্যে দিয়ে গিয়েই তো যুদ্ধটা জিততে হবে। এটা তো একটা যুদ্ধের ময়দান, সেটা তো আগে মানতে হবে। তুমি লাস্ট যে কথাটা বললে ওটা নিয়েই বলি আমি। এটা ছিল না টপিকে, বাট আনছি জিনিসটা। যে এই যে বললে যে 3টে সিনেমা ফ্লপ হলে অন্য কিছু করতে দেওয়া হচ্ছে, মানে এটা তাহলে ইন্ডাস্ট্রির মধ্যে আছে? মানে আমি যদি কাস্টিং কাউচের দিক দিয়েই বলি, যে এই ব্যাপারটা কি আছে ইন্ডাস্ট্রিতে? দেখো, কাস্টিং কাউচ একটা আলাদা জিনিস, ইন্ডাস্ট্রির একটা অংশে নিশ্চয়ই এটা আছে যে তোমাকে আমি একটা সুযোগ দেব, কিন্তু তার জন্য তোমাকে অন্য কিছু একটা করতে হবে। এটা যে আছে তার প্রমাণ অভিনেত্রীরাই, তুমি তাদের মুখেই শুনতে পারবে। আমি রিসেন্টলি অনন্যা চট্টোপাধ্যায়ের একটা ইন্টারভিউ করেছি, যেখানে অনন্যা চট্টোপাধ্যায় বলেছে যে একজন প্রডিউসার তাকে বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছিল যেটা তার পছন্দ হয়নি। হ্যাঁ, তাদের মুখ থেকে শুনলেই তুমি বুঝতে পারবে এটা ইন্ডাস্ট্রির মধ্যে আছে। কিন্তু ইন্ডাস্ট্রি সেই অংশটায় কাজ না করেও অনেক কাজ করা যায়। সেইটার বাইরে বেরিয়ে আমি কীরকমভাবে কাজ করব বা কীরকমভাবে আমি সফল হব, সেই দিকটাতে তো আমার মনে হয় মন দেওয়া দরকার, এবং সেই লড়াইটা কেউ লড়তে চাইলে তিনি সফল হবেন বলে আমি বিশ্বাস করি। আর অন্য যেটা বলছো ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, যে তোমার 3টে প্রজেক্ট ভালো হয়নি তাই আর তোমাকে কাজ আমি দেব না, এটাও কিন্তু হয়। কিন্তু দেখো, আমাদের তো এটা কোথাও মানতে হবে যে আমরা মানুষ হিসেবে যখন জন্মেছি তখন তো আমাদের উপর একটা পারফরমেন্স প্রেশার আছে। সেটা তো ব্যাংকের চাকরির ক্ষেত্রেও সত্যি, কলেজে পড়ানোর ক্ষেত্রেও সত্যি, তো সিনেমার জগতই বা আর তার থেকে আলাদা হবে কেন? সেই জন্য এরম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সারাক্ষণ যেতে হয়, ডিরেক্টরদের যেতে হয়, সাংবাদিকদের যেতে হয়, সবাইকেই যেতে হয়, যেতেও হবে। কিন্তু সেই সব কিছু টপকেও তো এত কিছু হচ্ছে। আমি কাস্টিং কাউচ নিয়ে লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, যে আমরা শুনে থাকি যে নতুন যারা আসে তাদের সাথে এটা ম্যাক্সিমাম হয়, কিন্তু বড় যারা স্ট্যাবলিশ হয়ে গেছে অলরেডি তাদের সাথেও কি হয়? আমার মনে হয় না যে এখানে নতুন বা এস্টাবলিশড এরকম কোনো ব্যাপার আছে। আচ্ছা, কিছু প্রযোজক পরিচালকের যদি প্রবণতা এটা হয় তাহলে সে সবাইকে এই নজরেই দেখবে, আর যদি প্রবণতার এটা না হয় তাহলে সে দেখবে না।
ও আচ্ছা পুরো ব্যাপারটাই তো এরকম। আচ্ছা 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 এবার আছে সৃজিত মুখার্জি, তোমার বেস্ট ফ্রেন্ড, ওনার সাথে কেমিস্ট্রিটা কেমন? বেস্ট ফ্রেন্ড আমি বলবো হ্যাঁ, না, মানে খুব কিন্তু ভালো বহু friend, বছরের হ্যাঁ। বন্ধু। কেমিস্ট্রিটা খুব মজার, মানে একদম দুজন মাছের বাজারে গিয়ে তোমরা ভিডিও করছো দেখছি। মাছের বাজারে গেছিলাম সৃজিত মুখোপাধ্যায় আর কৌশিক গাঙ্গুলিকে নিয়ে, কারণ একটা ছবিরই প্রমোশন ছিল। আমি বললাম যে সবসময় বসে বসে ইন্টারভিউ হয়, সৃজিত তো ভীষণ ফুডি, কৌশিক দাও ফুডি, তো আমি বললাম তাহলে সেটা বাজার থেকেই শুরু হোক, সেই কারণে। কিন্তু খুবই ভালো বন্ধুত্ব। এবং আমি না মনে করি বন্ধুত্বের দুটো ধরন হয়। কিছু মানুষ থাকে যাদের এরকম বন্ধু পছন্দ, যারা সব সময় বলবে তুমি খুব ভালো, তুমি দারুণ করছো, চলো আমার সাথে বেড়াতে চলো, তোমাকে এই গিফটটা দিই। আমি এরম বন্ধুত্বে বিশ্বাস করি না। আমার বন্ধু হিসেবে তাদেরকে পছন্দ যাদের সাথে মিশে আমি সমৃদ্ধ হতে পারি, যারা আমাকে বলবে এই সিনেমাটা দেখেছিস কি না, ওটা পড়েছিস কি না, তোর এই কাজটা ভালো হচ্ছে না, আরেকটু ভালো হওয়া উচিত, এটা কিন্তু তুই এখনো ভালো করে শিখিসনি, আরেকটু শেখা দরকার। হ্যাঁ, সৃজিত যেরকম আমাকে মজা করে বলে তুই যে এতগুলো ছবির রিভিউ করে ফেললি, তুই কি সিনেমাটা এখনো বুঝিস, এইটা আমার খুব মজার লাগে। হ্যাঁ, আমার সেদিন সকালে মনে হয় আমার আরেকটু সিনেমাটা বোঝা উচিত, আমি কি এখনো পুরোটা বুঝেছি। হ্যাঁ, তো এরকম আমাদের দুজনের মধ্যে খুব মজার সম্পর্ক। আমি বেসিক্যালি সৃজিতের বন্ধু হওয়াটা এনজয় করি, কারণ ওর থেকে আমি অনেক কিছু শিখতে পারি। ভীষণ গুণী একজন মানুষ, আমার মনে হয় খুব রেয়ার ট্যালেন্ট সৃজিত। সেই জন্য যে যে কাজগুলো করে সেইগুলো শিখতে আমার খুব ভালো লাগে। আর ওর ছবির মধ্যে যে দর্শনগুলো আসে সেইগুলোর সাথে আমি ভীষণ আইডেন্টিফাই করতে পারি। আমার মনে হয় যে সেই জায়গা থেকে এটা আমি একটা সান্নিধ্যর মতো বলবো। আচ্ছা, সেইটা সবচেয়ে বেশি এনজয় করি। না ওনার মানে থট প্রসেসগুলোও আলাদা, কিন্তু মানে যে কোনো অন্য পরিচালকের থেকে আমি দেখেছি কিছু কিছু সিনস, যেমনি আমি মানে যেটা সিনেমাটা আসছে, তো সেই সিনেমার একটা অংশ দেখলাম যেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি এরকম বসে রয়েছে, কাজটা ভেঙে পড়ছে। আমরা জুলফিকারে সেই পাউলির সিনটা দেখেছিলাম। প্লাস যদি আমি নির্বাকেও বলি যে মিডিলে রাস্তায় বসে রয়েছে ওই সিনটা, এইগুলো তো একটা ক্রিয়েটিভ মাইন্ড ছাড়া আসে না। মানে মানে সেই লেভেলের মাইন্ড বলছি, এরকমভাবে স্ক্রিন প্লেটাকে ভাবা যে একটা থট প্রসেস এরকমও হতে পারে যে এই বিষয়গুলো করছে। কলকাতায় বরফ পড়ছে, এই জিনিসগুলো, এগুলো তো ইউনিক। মানে কলকাতায় কোনোদিনও বরফ আমরা জানি না পড়বে কিনা, কিন্তু এই যে ভাবছে এই জিনিসগুলো, এটা তো একটা সেই রকম মাইন্ডই ভাবতে পারে। এইটা আমার বেশ ভালো লাগে। আমার তো মনে হয় যে সৃজিতের ছবির থেকে ধার নিয়ে একটা গোটা সময় বাঙালি প্রেম করেছে। প্রেমের গান, কোটস, ব্রেকআপ হলে কোন লাইন লিখে পাঠাতে হবে, এসব তো সৃজিতের ছবির চরিত্রদের সংলাপটা জাস্ট একটু ডায়েরিতে নোট করে নিলেই করা সম্ভব। এখনো মিমস তৈরি হয়, এখনো মিমস হয়। তুমি কোনোদিনও, তুমি যেহেতু মানে কানেক্টেডও প্লাস জার্নালিস্টও, তুমি কোনোদিনও এরকম দেখেছো কোনো অ্যাক্টর বা ডিরেক্টরকে যে সে পাবলিকালি খুব হাম্বল বাট অ্যাকচুয়ালি তার মধ্যে ইগো রয়েছে? না, কখনো সেরকম দেখিনি, মানে ফেক দেখিনি। হ্যাঁ, ফেক ব্যাপারটা এটা দেখেছি যে ধরো হাম্বল নয়, মানে যে ধরো বাড়িতেও হাম্বল নয়, সে পাবলিকের কাছেও হাম্বল নয়, সেটা দেখেছি। আবার যে ধরো পাবলিকের কাছে হাম্বল, সে বাড়িতেও খুব হাম্বল, সেটা দেখেছি। কিন্তু কেউ মানে পুরো একটা ফেক প্রোফাইল মেনটেন করছে, বলিউডে হয়, ওর জন্য আমি বলছি যে এখানে হয় কিনা। হ্যাঁ, সেই রকম আমি অন্তত দেখিনি। আমার একটা প্রশ্ন আছে যে দেখো, কেউ ফেক করতে চাইলেও কতক্ষণ করবে, কত বছর করবে, কতটা সময় ধরে করবে? এটা ওই পেড রিভিউতে মিথ্যে বলার মতোই, যে একটা মিথ্যে বললে কত বলবে, ওরকম। কোথাও না অডিয়েন্স বুঝে যায় কিন্তু মানুষটা আসলে কীরকম। আমি টলিউড নিয়ে লাস্ট প্রশ্ন করছি, তারপর তোমার সাথে আমার মানে প্রশ্ন আছে, মানে তোমার কাজ নিয়ে। মানে আমি জানি না এটা তুমি উত্তর দেবে কিনা, বাট টলিউডে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কতটা? টলিউডে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তুমি নিতে চাইলে আছে, না নিতে চাইলে নেই। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি নিতে চাই কি না।
তুমি যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিতে চাও, যদি তুমি সেটার মধ্যে ঢোকো, তাহলে সেটা যে সবসময় খারাপ হবে আমি সেটা বলবো না। তার কারণ দেব তো একজন সাংসদ, এবং দেবের সাথে তো একটা পলিটিক্যাল পার্টির যোগ রয়েছে। তুমি কীরকমভাবে হ্যান্ডেল করছো তার ওপর। তুমি যদি মানুষটা এরকম হও যে এটা হ্যান্ডেল করে নিতে পারবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি তুমি মানুষটা এরকম হও যে এটা হ্যান্ডেল করতে পারবে না, তাহলে ওই রাস্তাটায় হেঁটো না। কিন্তু এটা অন্তত নিজেকে প্রশ্ন করে বুঝতে হবে যে এই দুটো পথের মধ্যে কোন পথটা আমার বাছা উচিত। এইটা আমার মনে হয়। পলিটিক্স নিয়ে আরেকটা মাথায় এলো যে আমরা যে কোনো চাকরির জায়গায় দেখি যে পলিটিক্স প্রচুর রকমের হয়। তা ইন্ডাস্ট্রিতে এরকম পলিটিক্স হয়? ইন্ডাস্ট্রিতে পলিটিক্স হয়, ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে, আর ইন্ডাস্ট্রিতে পলিটিক্স সারা জীবন থাকবে। এই পলিটিক্সটা কীরকম জানো তো, যে ধরো অন্য নায়ক একটা চরিত্র পাচ্ছিল, তার বদলে আমি চরিত্রটা পেলাম। সেই চরিত্রটা যদি খুব ভালো হয়, তাহলে আমি বেটার পারফর্ম করলে আমি তার থেকে এগিয়ে যাব। তারপর হয়তো আমি জাতীয় পুরস্কারও পেয়ে গেলাম এই চরিত্রটা করে, যেটা অন্য নায়ক পেল না। এটাকে যদি তুমি পলিটিক্স হিসেবে বর্ণনা করতে চাও করতে পারো, যদি তুমি এটাকে একটা রেস হিসেবে বর্ণনা করতে চাও করতে পারো, আর যদি তুমি এটাকে একটা মানুষ জীবনে যেরকম করে বাঁচে শুধুমাত্র সেইভাবে বর্ণনা করতে চাও, সেটাও করতে পারো। দেখো, আমরা যখন স্কুলে পড়াশোনা করি, একদম ছোট্টবেলায় কেজি 2তেও তুমি দেখবে একটা ফার্স্ট গার্ল আছে, একটা লাস্ট গার্ল আছে। সেটার মধ্যে তোমার বাবা মাই কিন্তু তোমাকে বেঞ্চে বসিয়ে দিয়ে এসছে। হ্যাঁ, তার কিন্তু কখনো মনে হয়নি যে আচ্ছা আমার মেয়ে যে পড়াশোনা এত ভালো নয়, ও যে এত ছোট্ট বয়সে লাস্ট হচ্ছে, ওর কি খুব খারাপ লাগছে? ও কি এই পলিটিক্সটা নিতে পারবে? মানে এটাও কিন্তু কাইন্ড অফ পলিটিক্স। মানে সেখান থেকে তুমি, মানে এটা ভোটের পলিটিক্স না হতে পারে, কিন্তু এটা জীবনের একটা পলিটিক্স তো বটেই, যেখান থেকে তুমি হার জিত এগুলোর সাথে ইন্ট্রোডিউসড হচ্ছ। তুমি দেখছো আমার সামনের লোকটা এগিয়ে গেল, আমি পিছিয়ে গেলাম। তুমি কারণ খোঁজার চেষ্টা করছো, তুমি কারণ খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিতেও এটাই আছে। আমার পাশের লোকটা কেন এগিয়ে গেল, আমি কেন গেলাম না? এই চরিত্রটা ও কেন পেয়ে গেল, আমি কেন পেলাম না? এই চরিত্রটা পাওয়ার জন্য ওর সাথে পরিচালকের কী ইকুয়েশন ছিল যেটা আমার মধ্যে নেই? এইসব অনেক কিছুই তোমাকে হাতড়াতে হতে পারে, কিন্তু সেগুলোকে এত নাম্বার দিলে চলবে না। দেখতে হবে যে আমি যতটুকু পাচ্ছি সেইটার থেকেই আমি সেরা আউটপুটটা কিভাবে দেব, আর দর্শকের সবচেয়ে ফেভারিট হয়ে উঠব। একবার যদি তুমি দর্শকের সবচেয়ে পছন্দের হয়ে যাও, তাহলে আমার মনে হয় না যে কোনো পলিটিক্স তার ওপরে আছে। অটোমেটিকলি ক্যারেক্টারগুলো তার কাছেই আসবে। হ্যাঁ, একদম। আর আমার এটাও মনে হয় যে লাইফে এগিয়ে যাওয়া প্রয়োজন। মানে ধরো কিছু পেলাম না, তার জন্য আফসোস করার থেকে আমি যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে খুশি আছি এবং লাইফে ব্যাপারটা থেকে মুভ অন করে এগিয়ে যাচ্ছি। এটার সাথে সিনেমা জগতের যেরকম সম্পর্ক আছে, মানে এটা তো দেখো আমাদের জীবনের সামগ্রিক শিক্ষা, তাই না? মানে তোমার ব্রেকআপের পর তুমি দেবদাস হবে না বিন্দাস হবে, সেটা তো তুমি ডিসাইড করবে। ইটস আপ টু ইউ। মানে আমি আসবো ভাবছি তোমার কথা। আর একটা কথা মাথায় আসছে, সেটা হচ্ছে রিসেন্টলি আমরা দেখলাম যে রাজুদার পরোটা। তুমি খেয়েছো রাজুদার পরোটা? আমি তো রাজুদার পরোটা খাইনি, বাট আমি রাজুদাকে দেখেছি, রাজুদার পরোটার রিলও দেখেছি, এবং আমাদের টলিউড কিভাবে রাজুদার পরোটার সাথে জড়িয়ে গেছে সেটাও দেখেছি। এইটা নিয়ে মানে অনেক অ্যাক্টরদের বক্তব্য যে মানে যারা ভালো ট্যালেন্ট তারা কাজ পাচ্ছে না, আর এই রাজুদা এরকমভাবে ভাইরাল হয়ে যার মানে সেই অর্থে এই বিষয়ে ট্যালেন্ট নেই, নিশ্চয়ই তার অন্য বিষয় আছে, বাট এই বিষয় নেই, তাকে দিয়ে কাজ করানো হচ্ছে। ওই তো জীবন যুদ্ধ, এটা হচ্ছে জীবন যুদ্ধ। এটাকে তো পজিটিভভাবে দেখতে হবে অ্যাক্টরদের। মানে রাজুদা যদি একটা পরোটা বিক্রি করার পরে সবার চোখে পড়ে যায় এবং তোমার বাংলা ছবির প্রমোশন করার জন্য রাজুদাকে দরকার হয়, তার মানে রাজুদার মধ্যে নিশ্চয়ই অডিয়েন্সকে নিজের কাছে টানার মতো কিছু একটা আছে। তাহলে সেটাকে তুমি সেলিব্রেট না করে সমালোচনা করার কি অর্থ? কোনো অর্থ নেই।
মানে তুমি লাইফে আমার মনে হয় প্রচন্ড শর্টেড ব্যাপারগুলো নিয়ে উত্তর দাও আমি দেখেছি, যে মানে আমরা যেটুকু এই কনভারসেশনে বুঝলাম যে সবকিছু নিয়ে শর্টেড, মানে ওরকম অত চাপ নেই, কিছু নেই। আমার তো জীবনে কোনো কিছু নিয়ে চাপ নেই, সত্যি কোনো কিছু নিয়ে চাপ নেই। না আমরা দেখো, আমি যেটা মনে করি, আমাদের এখানে বিভিন্ন গেস্ট আসে, মানে এটা আমি অন্য কনভারসেশনেও শুনেছি যে প্রথম কিছু মিনিট তারা ফেক প্রিটেন্ড করতে পারে, কিন্তু একটা টাইমের পর কিন্তু যেটা অরিজিনাল সেটাই বেরিয়ে আসে। মানে তুমি কত ভেবে ভেবে পলিটিক্যালি কারেক্ট হয়ে অ্যান্সার দেবে, তো সেটা তো দিতে পারবে না। মানে আমি যখন এইটা নিয়ে আমার না নিজের যে ভাবনা সেটা আমি তোমার সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি ফেক হই তাহলে ফেক হওয়ার জন্য আমাকে যে কষ্টটুকু নিতে হবে, সে কষ্টটা আমি জীবনে কেন নেব? আমি তো জীবনে আনন্দ করতে এসেছি। এক্স্যাক্টলি, আমি নিজে যেরকম সেইটা যদি সবার সামনে আমি আনতে পারি, এই যে আমি তোমার সাথে গল্প করছি, গল্প করার মতো করেই গল্প করছি, মানে আমি তোমাকে যেটা বলছি এটা কিন্তু আমাকে কিছু ভেবে বলতে হচ্ছে না, হ্যাঁ, বা আমার এটার জন্য কোনো আলাদাভাবে মাথা খাটাতে হচ্ছে না, কোনো কিছু গোপন করতে হচ্ছে না। এইটার যে আনন্দ, এইটার যে স্বাধীনতা, আমি তো সেইটা উপভোগ করছি। আর জীবনে আমি যে বাঁচছি সেটা তো উপভোগ করার জন্যই। এক্স্যাক্টলি, ওর জন্য আমি বললাম যে তুমি প্রচণ্ড শর্টেড ব্যাপারগুলো নিয়ে। আমি আর একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করবো, এটা তোমার বিষয় অবশ্যই। এই যে আমরা বলছি, সরি, মানে তুমি শুরুতেই বললে যে একটা নিউজ ফরম্যাটে তুমি কাজ করছিলে, সেখান থেকে, মানে এটা অফ ক্যামেরাই তুমি বলেছো আমায়, যে এখন ডিজিটাল হয়ে যাচ্ছে সব কিছু, তার জন্য তুমি সুইচ করলে। মানে এটা তোমার মানে এই ভাবনাটা কবে থেকে চলছিল, মানে কেন সুইচ করলে সেটা আমরা জানতে পারলাম যে ডিজিটালে আসার জন্য। এটা নিয়ে কি কি প্ল্যান, মানে ডিজিটালে কি কি তুমি প্ল্যান করছো? কারণ একটা প্যাটার্নে তুমি কাজ করছিলে, এখন পুরো প্যাটার্নটা কিন্তু একদম আলাদা, হয়তো জনারটা সেম, প্যাটার্নটা দেখো আমি মনে করি যে আমার কাজের জায়গাটা যেরকমভাবে দেখি সেটা হচ্ছে আমি সাংবাদিক হতে চেয়েছিলাম, আমার সাংবাদিকতার কাজটা ভালো লাগে, আমি এনজয় করি। তার মধ্যে আমি করি হচ্ছে বিনোদন সাংবাদিকতা, সেটাও খুব মানে স্পেসিফিক একটা জায়গা, কারণ সেটার মধ্যে আমি করি বিনোদন সাংবাদিকতা, সেটা খুব স্পেসিফিক একটা জায়গা, তার কারণ অনেক ধরনের সাংবাদিকতা হয়, সেটার কোডটা না এক। আমি সাংবাদিক হিসেবে কাজ করতে চাইছি, সেখানে না ফর্মটা খুব একটা ম্যাটার করে বলে আমার মনে হয় না, কিন্তু সেটার মধ্যে কোন ফর্মটা এই মুহূর্তে এগিয়ে আছে সেটার দিকে ডেফিনেটলি আমি নজর দিতে চেয়েছি। এবং সেখানে আমার মনে হয়েছে, আমি যেহেতু 12 বছর একটা সংবাদপত্রে কাজ করেছি, সংবাদপত্রকে যতটা অপেক্ষা করতে হয় একটা খবর মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, একটা ডিজিটাল মাধ্যমকে তো ততটা অপেক্ষা করতে হয় না। সেই যে অপেক্ষা করার জায়গাটা, এটা কিন্তু ক্রমশ পীড়াদায়ক হবে বলে আমার মনে হয়। আমি বলছি না এই মুহূর্তে সংবাদপত্র খুব সমস্যায় রয়েছে, কিন্তু যদি 5 বছর বা 10 বছর এগিয়ে ভাবি, তখন আমার মনে হয় যে একটা চ্যানেল বা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমি যে কাজটা করতে চাইছি সেই কাজটা যত সহজে একজন মানুষের কাছে পৌঁছবে, সংবাদপত্র তার থেকে অনেক বেশি সময় নেবে। সেই জন্য মনে হলো যে যেহেতু আমি কম সময়ে পৌঁছতে চাই, সেটাই আমার লক্ষ্য হওয়া উচিত, তার জন্য মাধ্যমটা বদল করে দেখা যাক। সেটা আমি খুব এনজয় করছি, মাধ্যমটা বদল করে এনজয় করছি, কিন্তু সাংবাদিকতার যে কোর জায়গাটা সেটা সবসময় একই থাকে, সেটা কখনোই বদলায় না। তোমাদের কি মানে এমনি এই দিক দিয়ে, মানে ন্যাচারালি পলিটিক্যাল যাদের থাকে তাদের তো একটা প্রেশার থাকে সবসময়, তোমাদেরও কি প্রেশার থাকে কাজের প্রেশার সবারই সবসময় থাকে না? একটা ওদের যেমনি ছুটতে হচ্ছে বা এক একটা জায়গায় নিউজ রিপোর্ট করতেই হচ্ছে, বাট তোমাদের মানে প্রেশারটা বলতে কি বলো তো, আমি ওই দিক দিয়ে তুলনা করছি যে তোমাদেরও ছুটে কি নিউজ ক্র্যাক করতেই হবে পার ডে কিছু, মানে কাইন্ড অফ টার্গেট, যে তোমাদের কি টার্গেট কিছু দেওয়া থাকে না? ন্যাচারাল টার্গেট তো ডেফিনেটলি থাকে, এবং টার্গেটটা পূরণ করার সময় দেখো সব সময় যে একটা শারীরিকভাবে ছুটলেই সেটা খুব বেশি কাজ, আর মানসিকভাবে ভেবে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হলে সেটা কম কাজ, এরকম তো নয়।
তবে হ্যাঁ, বিনোদন সাংবাদিকদের সম্পর্কে অনেক সময় ধারণা থাকে যে তাদের একদম ছুটতে হয় না, তারা শুধু বসে বসে একটা ঘরের মধ্যে ইন্টারভিউ করলেই হয়ে যায়। আমি বলবো এটা নয়। তার কারণ হচ্ছে এটা যে নয় সেটার প্রমাণ দেওয়ার জন্য একদিন নবীনাতে একটা শোতে দেবের সঙ্গে একজন সাংবাদিককে পাঠিয়ে দিলেই হবে। দেব যখন ফ্যান্স মিট করতে যাচ্ছে সেই সময় সে যদি দেবের সাথে ওই তালটা মিলিয়ে আর চার পাশের ওই ভিড়টার মধ্যে দিয়ে ছুটে গিয়ে হেঁটে গিয়ে শেষ পর্যন্ত দেবের একটা মানে বাইট করে আনতে পারে, সেটা থেকেই প্রমাণ হবে যে তাকেও একদম মানে অন্য সাংবাদিকরা যেরকম একজন মন্ত্রীর পেছনে ছোটে, এটাও যে সেটার থেকে কিছু কম না, শুধু ওই একটা বিকেলে ওটা প্রমাণ হয়ে যাবে, সেইটা তাহলে করতে হবে। নতুন ধরো যারা আসছে এই জগতে, তাদেরকে তুমি কি বলবে? মানে দেখো, আমি তো জগৎটা জানি না অতটা, আমি খুব লেম্যানের মতো কোয়েশ্চেনটা করছি যে তারা কি এই ওল্ড ফরম্যাটে, যেটা এখন মানে প্রায় আস্তে আস্তে তুমি যেটা বলছো যে হয়তো মুছে যেতে পারে, সেই ফরম্যাটে ঢুকবে, না তুমি যেটা নতুন করে জার্নি শুরু করলে সেই ফরম্যাটে যাবে? দেখো, নতুন যারা আসতে চাইছে আমি তাদের সবচেয়ে আগে যেটা বলবো সেটা হচ্ছে শুধু সাংবাদিকতা না, যে কোনো পেশায় নতুন প্রজন্ম তো বিভিন্ন পেশায় যাবে, আমি সবচেয়ে আগে বলবো যে এই পেশাটার নেগেটিভ পয়েন্টসগুলো জানতে, এই পেশাটার যে কষ্টের জায়গা, এই পেশাতে মেন লড়াইগুলো কি, এই পেশাটায় গেলে আমি কি কি পাবো না, সেইগুলো আগে জানতে হবে। আমি যদি ডাক্তার হই, হাতে সময় কিন্তু খুব কম, তুমি জানবে যে ডাক্তাররা কতটা সময় ব্যস্ত থাকে, হ্যাঁ, সাংবাদিকরাও কিন্তু ভীষণ ব্যস্ত থাকে। তুমি যদি বিনোদন সাংবাদিকতাও করতে চাও, আমি অন্তত দেখি যে আমি সারাক্ষণ কাজ করছি। কেন? তার কারণ হচ্ছে যে তোমাকে তো জানতে হবে, তুমি একজনের একটা ইন্টারভিউ করতে যাবে, কিন্তু তার আগে তো তোমায় তার 5টা সিনেমা দেখতে হবে, না হলে তো তুমি করতে পারবে না তার ইন্টারভিউটা। একটা সিনেমা দেখছো মানে তুমি 2.5 ঘন্টা সময় দিচ্ছ, একটা ওয়েব সিরিজ দেখছো মানে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিচ্ছ। সেই সময় তুমি কিন্তু অন্যরকম কিছু করতে পারবে না, মানে তুমি তো খেতে খেতে আর বেড়াতে বেড়াতে আর শপিং করতে করতে ওয়েব সিরিজ দেখতে পারো না, ওই সময়টা তোমাকে বসে মন দিয়ে ওটা করতে হবে। তো পরিশ্রম করতে হয় কিন্তু এই পেশাটাতেও সাংঘাতিক। ফলে আগে নেগেটিভ পয়েন্টসগুলো জেনে নিতে হবে যে এই পেশার এটা মাইনাস পয়েন্ট আছে, সেই মাইনাস পয়েন্টগুলো পার করতে যদি তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো, তাহলে আমি বলবো এই পেশাটায় এসো, বা বলবো যে পেশায় তুমি যেতে চাও সেই পেশাটায় যাও, বাট আগে জেনে নিয়ে যাও। কখনো তোমার মনে হয়েছে যে আর ভাল লাগছে না? না, আমার এটা কখনো মনে হয়নি। কারণ আমার যদি কখনো মনে হয় যে আর ভালো লাগছে না, তাহলে আমি সেদিন থেকে করবই না এই কাজটা। আমার ভালোও লাগছে না, আবার আমি করছিও, আমি এইভাবে জীবনটাকে দেখাটাতেই বিশ্বাস করি না। না, সেটা তো আমি বুঝতে পেরেছি এতক্ষণে। এক এক দিন এমন হেডেক যায় না যে ধর ভাল লাগছে না, কিন্তু পরের দিন হয়তো মোটিভেট হয়ে যাচ্ছে যেহেতু তোমার ইচ্ছেটা আছে, সেই দিক দিয়ে আমি বলছি। একটা দিন যখন এরকম আসে যে খুব হেডেক, তখনই তো আমি প্রসেনজিৎ চ্যাটার্জির কথা ভাবি, বা তখনই তো আমি দেবের কথা ভাববো এরপর থেকে। যে দেব যেদিন প্রথম খাদান ছবিটা তৈরি করছে, সেদিন ওর মাথার মধ্যে কতটা হেডেক ছিল, এটা ভাবলেই আমার মনে হয় আমার তো আজকে কিছুই হেডেক নেই, শুধু 2টো স্টোরি করেই তো অফিসে দিতে হবে, ঠিক আছে করে নিচ্ছি, নো প্রবলেম। দেবের বিষয়ে আসলো বলে আমি একটা বিষয় দর্শকদের বলে রাখি যে আমি জিদ্দার বিষয়ে যে কথাগুলো বললাম সেটা উত্তর বার করার জন্য, কেউ আমাকে জিদ্দার এগেনস্টে ভাববেন না, আমি নিজেই জিদ্দার ফ্যান, তার জন্যই আমার ওই ব্যাপারটা হলো যে কেন হচ্ছে না এই ব্যাপারটা, সেটা আশা করছি তুমিও বুঝতে পেরেছো। ঠিক। আর আমি তো শুধুমাত্র জিতের অনুরাগী নই, মানে আমি বলবো যে ওর যে লাইফস্টাইল, ও যেরকম ভাবে বাঁচে, আমি সব কিছুর থেকে ইন্সপায়ার্ড, মানে এতই পছন্দ করি এবং মানুষ হিসেবেও এত সুন্দর কানেক্ট করতে পারি, অসম্ভব ভালো লাগে। মানে মনে হয় যে অনেক কিছু শেখার আছে আর কি। যতবার অফিসে যাই আর একটা সন্ধেবেলা কিছু না কিছু আলোচনা হয়, আমার মনে হয় যে কিছু একটা শিখেই ফিরেছি, এটা সবসময় মনে হয়। মানে দেখো, আমার যদি আমি বলি ক্লিয়ার করে, যদি ফ্যান হিসেবে বলো, আমি সেই অর্থে সেরকমভাবে কারোর ফ্যান না, আমি হচ্ছে সিনেমার ফ্যান। আমি জিদ্দার
সিনেমাও যেমনি দেখি, দেবদার সিনেমাও দেখি, বোম্বাদার সিনেমাও দেখি, যেটা আমার ভালো লাগে সেটা দেখি। বাট হ্যাঁ, তুমি যদি টপ 3 বলো আমার কাছে ওই 3 জন, আশা করছি তোমার কাছেও ওই 3 জনই। তো এটা আশা করছি বাংলার সবার কাছেই 3 জনই। কেউ এরকম নয় যে আমি দেবকে ভালোবাসি বলে জিৎকে ভালোবাসি না, সেটা একটা মানে ওই ফ্যানটা আলাদা, আমরা হচ্ছে নিউট্রাল অডিয়েন্স। একদম যে ভালো সিনেমা করবে আমরা তার না। আমি যেটা বলি যে কি বলতো, আমি সবসময় পারফরমেন্সটা, যেটা আগেও তোমাকে আমি বললাম, মানে কিরম বলতো, আমার কাছে ওরকম নেই যে টপ 3 হচ্ছে জিৎ, দেব, প্রসেনজিৎ, এরকম না। আমি প্রসেনজিতের দোসর দেখলে আমি মনে করি যে অসাধারণ একটা পারফরমেন্স। আমি এক যে ছিল রাজাতে যিশু সেনগুপ্তকে দেখলে মনে করব যে একে নিয়ে বাংলার গর্ব করা উচিত। আবার আমি যদি অপরাজিততে জিতু কামালকে দেখি, আমি মনে করব যে জিতু টেলিভিশন থেকে এসে সত্যি সত্যজিৎ রায়ের চরিত্রটা এরমভাবে করলো, করে দিল এরকম। হ্যাঁ, আমার তো মাথা ঘুরে গেল দেখে, মাঝে মাঝে মনে হচ্ছে যে পুরো রিয়েল। হ্যাঁ, তো এটাই মানে আমি বলবো যে যখন যে ওই পারফরমেন্সটা আমাকে দিচ্ছে, আমি তখন তাকে রাজা মনে করি। মানে যেই সিনেমা যার জন্য দেখতে যাচ্ছি তার পারফরমেন্স যদি আমার ভালো লাগে, তাহলে সে মানে ওটাই, মানে আমার ক্ষেত্রে আমি হয়তো বললাম অন্য, ঠিক আমার মনে হয় যে ওই পথে চলাটা বেটার, দর্শক হিসেবে ওই পথে চলাটা বেটার। আমি এমন নয় যে জিৎদা, দেবদা বা বোম্বাদার সিনেমা ছাড়া অন্য সিনেমা দেখতে যাই না, আমি যাই। অঙ্কুশের সিনেমাও দেখতে যাই, আমি আবিরের সিনেমাও দেখতে যাই, যিশুদার সিনেমাও দেখতে যাই, সবার। মানে আমি যখন শুধু তোমারই জন্য দেখি, আমার তখন মনে হয় যে শ্রাবন্তী চ্যাটার্জি এত ট্যালেন্টেড, এত সুন্দর দেখতে, এত ট্যালেন্টেড, এরকম একটা নায়িকাই তো বাংলার দরকার। মানে এর থেকে তো আমি আরো অনেক ভালো কাজ দেখতে পারবো। কিন্তু শ্রাবন্তী এরকমও অনেক ছবি করেছে যেটা আমার দেখতেও ইচ্ছা করে না, আর আমি সেখানে শ্রাবন্তী কিরম সেটা বিচারও করতে যাই না, ছবিটার ওপর ডিপেন্ড করছে। কিন্তু তার সেই ট্যালেন্টটা আছে কিনা সেইটার অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করি, এবং যখন দেখি যে সেই ট্যালেন্টটা কারোর মধ্যে আছে, তার ওপরে রেসপেক্টটা অসম্ভবভাবে বেড়ে যায়। আর যেটা ফ্যাক্ট, যে ট্যালেন্টটা কিন্তু সবার মধ্যে আছে, কোন ডিরেক্টর বার করতে পারছে এটার ওপর কিন্তু ডিপেন্ড করে। এটা আমি দেখেছি যে একজন দেব এরকমও হয়েছে যে কোনো জায়গায় আমাদের লেগেছে যে না, দেবের অ্যাক্টিং ভাল লাগছে না, আবার এমন হয়েছে যে এটা দেব এরকম। আচ্ছা, দিতির একটা কোয়েশ্চেন আছে, ও আমাদের কোয়েশ্চেন করে মাঝে মাঝে। হ্যাঁ, এই যে আগে কিছু আর্ট ফিল্ম হয়েছিল, নির্বাক হতে পারে, শব্দ, এই টাইপের সিনেমাগুলো তখন সেই টাইমে অতটা ব্যবসা করতে পারে যে মানুষ দেখতে যায়। কিন্তু পরবর্তীকালে মানুষ সমালোচনা করেছে বা আলোচনা করেছে যে এরম সিনেমা তখন বেরিয়েছে আমরা দেখিনি। তো বহু সিনেমা এখন হিন্দি পুরনো হয়েছে, চলেনি, এখন রিলিজ করছে, হু করে চলছে। তো এই সিনেমাগুলো কি এখন হলে বেরোলে তোমার মনে হয় চলতে পারে? আমার তো মনে হয় চলতে পারে। ইনফ্যাক্ট দীর্ঘ বছর ধরে সৃজিত যেহেতু আমার খুব বন্ধু, আমার কিন্তু মনে হতো যে নির্বাক সৃজিতের ভীষণ ভালো ছবি। হ্যাঁ, পরবর্তীকালে আমার মনে হয়েছে যে জাতিস্বরকে আমি একটু এগিয়ে রাখবো। মানে আমি ইনফ্যাক্ট জাতিস্বর না নির্বাক কোনটা ওই সময় পর্যন্ত আমি বলছি, ওই সময় পর্যন্ত এটার মধ্যে কোনটা ওর বেটার ছবি সেটাই আমি মন দিয়ে ভাবতাম। নির্বাকের সাথে আমি অসম্ভবভাবে আইডেন্টিফাই করতে পারতাম, এবং এখন তো আমার মনে হয় নির্বাক আরেকবার রিলিজ করা উচিত। এরকম অনেক ছবি আছে যেটা রিলিজ করা উচিত, যেটা হয়তো এখন রিলিজ করলে মানুষ দেখতে পারেন। নির্বাক আমার মনে হয়েছে যে তখন মানুষ বুঝতে পারেনি ওই কনসেপ্টটাকে, এটা আমার মনে হয়েছে। আর জাতিস্বরও শুনেছি যে ব্যবসা অতটা করতে পারিনি, কিন্তু সিনেমাটা তো অসাধারণ ছিল, কিন্তু শুনেছি ব্যবসা করতে পারিনি। বাট দুটো সিনেমাই মানে টেক্কা দেওয়ার মতো, আমি যদি বলি মিডিলে টেক্কাটাও যদিও সৃজিত মুখার্জির, টেক্কা দেওয়ার মতো দুটো সিনেমাই। মানে তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো যে আমি টেক্কা দেখতে চাই না নির্বাক দেখতে চাই, দুটোই ধরো পাশাপাশি হলে মুক্তি পেয়েছে, আমি বলবো আমি নির্বাক দেখতে চাই। আমিও মানে খুবই ভালো। এরকম অনেকক্ষণ তোমায় আটকালাম, তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, আমার ভীষণ গল্প করতে ভালো লাগে। আর আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে, মানে দেখো, আমি এটা মনে করি না যে আমি এমন একজন ব্যক্তিত্ব যে আমার এতগুলো কথা শুনে কারুর কিচ্ছু হওয়ার আছে জীবনে, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমার যারা পরবর্তী প্রজন্ম, ওরা কীরকমভাবে ভাবছে সেইটা আমার জানতে খুব ইচ্ছে করে।
আমি মনে করি যে ওটা না আমার কাছে একটা লার্নিংয়ের মতো করে আসছে। এই যে তুমি আমাকে প্রশ্নগুলো করছিলে বা আমিও তোমাকে প্রশ্ন করছিলাম, এটার মধ্যে দিয়ে তোমার বাংলা ছবি সম্পর্কে থট প্রসেসটা কীরম, বা তুমি কীরকমভাবে ভাবো, বা তুমি এই স্টারদের নিয়ে কীরমভাবে ভাবো, বা আমি কালকে যখন প্রসেনজিতের একটা ইন্টারভিউ করতে যাব আমার কোন প্রশ্নটা করলে তুমি শুনবে, এগুলো আমি বেসিক্যালি ছকে নেওয়ার চেষ্টা করছিলাম। সেই জন্য আমার মনে হয় যে এই আড্ডাটা দিতে আমি এনজয় করেছি। আর এই পুরো আড্ডাটার মধ্যে তুমি একটা কথা বলেছো, একটা লাইন বলেছো ইনফ্যাক্ট, যেটা আমার হৃদয় ছুঁয়ে গেছে আমি বলবো। সেটা হচ্ছে তুমি বলেছো যে তুমি বাংলা ছবির পোকা, আমিও বাংলা ছবির পোকা। তো এই যে আমাদের দুটো প্রজন্মের মধ্যে এইটা যে বদলাচ্ছে না, আমার মনে হয় যে এটাই সব থেকে বড় সেলিব্রেশন। আর এটা যাতে না বদলায়, আমার মনে হয় আমাদের সবার কাজ করা উচিত সেই লক্ষ্যে। নিজেদের মধ্যে কোনো রকম ছোট ছোট বিরোধ থাকলেও সেগুলোকে মিটিয়ে নেওয়া উচিত, কারণ আমরা সবাই বাংলা ছবির পোকা। থ্যাংক ইউ দিদি, তুমি এতটা টাইম দিলে। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। খুবই ভালো লাগলো তোমার সাথে পডকাস্ট। আমারও খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ।